শিখর প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমি জানি যে তোমাদের এখানে লাইভে যারা আসো তার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাসটা রেকর্ডেড আকারে পরে দেখে নিবা। তো সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কনিক ক্লাসে। আজকে আমরা কনিকের পরাবৃত্তের কিছু মজার মজার ম্যাথ সলভ করব। তার আগে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে হবে। আমি মিখাইল আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, খুবই পরিচিত নাম, আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট। আর কেউ আসছো কি? থাকলে একটু জানাই দাও। খরা যাচ্ছে মনে হচ্ছে। ওকে, ওয়ালাইকুম সালাম মিখাইল। এসভি বললে আর ভাইয়া বলতে হয় না, ভি ফর ভাইয়া, ঠিক আছে। অনিন্দ সর্দারকে দেখতে পাচ্ছি, নাইমুল হাসানকে দেখতে পাচ্ছি। ওকে, এখন তোমরা যারা আসছো লাইফে সবাই বলো তো, আসলে তোমরা কি কনিকের একাডেমিক একাডেমিক বেস তোমাদের সবার ক্লিয়ার কিনা, একাডেমিক বেসিক স্ট্রং কিনা সেটা আগে আমাকে বলো। কারণ যেহেতু প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমার এখানে একাডেমিক সেই ফর্মুলাগুলা এইসব দেখানোর আসলে কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে। অনিন্দ নমস্কার। নিয়ামুল হাসান জি ভাইয়া, ওকে। যেহেতু এটা প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, সো আসলে একাডেমিকে যে কন্টেন্টগুলো আমি দেখাইছিলাম তোমাদের একাডেমিক ব্যাচে, সেগুলো আসলে এখন আমি আর দেখানোর কোনো ইচ্ছা রাখি না। এখন আমি নতুন নতুন কিছু কন্টেন্ট দেখাবো, যে কন্টেন্টগুলো আসলে তোমাদের চিন্তার জগৎটাকে আর একটু বড় করবে, ভাবতে ইন্সপায়ার করবে। এবং বুয়েট ভর্তি পরীক্ষা সাধারণত এরকম ভাবুক লোকজনকেই দরকার, মানে ভাবুক লোকজনই ভালো করতে পারে। তো তোমাদের যে চিন্তার জগৎটা যাতে একটু ব্রড করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমি আজকের পরাবৃত্তের ক্লাসে আসছি, ঠিক আছে। নিয়ামুল হাসান বলছে পরাবৃত্ত স্ট্রং। আচ্ছা, এখানে কারা কারা আসো, যারা যারা লাইভে আসো, খুবই কম সংখ্যক স্টুডেন্ট, তারপরে একটু সবাই প্রত্যেকে আমাকে বলবা তোমরা কি সবাই একাডেমিকে আমার সাথে ছিলা কিনা। মানে কনিক ক্লাস, এইচএসসি 25 ব্যাচের কনিক ক্লাস আমি নিছিলাম, সবগুলো ক্লাসে আমি নিছিলাম। সো প্রত্যেকটা ক্লাস যারা যারা করছো তারা তারা একটু আমাকে, যারা যারা করছো তারা তারা একটু কমেন্টে জানাই দাও। অধিবৃত্ত ক্লিয়ার হয় না নিয়ামুল হাসান, আচ্ছা। কারা কারা আমার সাথে একাডেমিক ক্লাস করছিল তারা তারা বলো। আমি মিখাইলকে দেখতে পাচ্ছি, সবগুলা ক্লাস রেকর্ডিং করছো, ভেরি গুড। মনির করছো, মনির লেখছে জি, কোন প্রশ্নের উত্তর জি আমি আসলে বুঝি নাই। আহ, আমি করছি ভাইয়া। ওকে নিয়ামুল, আর কে কে করছো? কারণ তোমার একাডেমিকের বেসিক যখন ক্লিয়ার থাকবে, তখন তোমার হচ্ছে একটু আপার লেভেলের অঙ্কগুলা তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এইবারের বুয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের একাডেমিক ব্যাচে করাইছে এরকম একটা ম্যাথ, একটু ডাটা চেঞ্জ করে আসছিল। হ্যাঁ, তোমাদের একাডেমিক ব্যাচে একদম অ্যাডভান্স ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম, যে একটা পরাবৃত্তের একটা বিন্দু থেকে পরাবৃত্তের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, মনে আছে কার কার? অ্যাডভান্স প্রবলেম সলভিং যে ক্লাসটা হয় আমাদের একাডেমিক ব্যাচে, সেখানে একটা ম্যাথ করাইছিলাম আমি, ঠিক ওই ম্যাথটাই জাস্ট ডাটাটা চেঞ্জ করে দিয়ে বুয়েট ভর্তি পরীক্ষায় 2024-25 সেশনে চলে আসছে, ঠিক আছে। তাহমিদ হোসেন, মান্থলি এক্সামে মাত্র 38 পাইলাম, সমস্যা নেই, আস্তে আস্তে বাড়াইতে হবে। মনির করছে একাডেমিক ক্লাস, ওকে। অরিন্দ সর্দার, ঠিক আছে। তাহলে ভাই চলো, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি, ঠিক আছে। ভাইয়ের ক্লাস মনোযোগ দিয়ে করবা, হোপফুলি বুয়েট ভর্তি পরীক্ষা রিটেন এমসিকিউ সব জায়গাতেই কমন পাবা। কমন পাবা বলতে অ্যাকচুয়ালি ম্যাথটা কমন পাবা, আমি এটাও চাই না। আমি চাই না যে হুবহু ম্যাথ কমন পড়ুক, কনসেপ্ট কমন পড়বে। ম্যাথটা দেখে মনে হবে যে চেনা চেনা লাগে, এবং চেনা চেনাই লাগে, তবুও অচেনা না, তবুও চেনা। কারণ চেনা চেনা ম্যাথ চেনাই লাগবে ভালো মতো করা থাকলে, ঠিক আছে, পারবা। আসলে বুয়েট ভর্তি পরীক্ষা ইদানিং দেখা যায় যেটা, যে বইয়ের ম্যাথও হুবহু দিয়ে দেয়, আবার হচ্ছে কিছু ম্যাথ বানায় দেয়। তো তুমি দেখো বইয়ের ম্যাথ দিলে যেটা হয়, যে হুবহু যদি বইয়ের ম্যাথই দিয়ে দেয়, তাহলে সবাই আসলে ম্যাথগুলা পারে। তো সবাই যদি ম্যাথগুলা পারে, তাহলে সবাই যদি ভালো মার্কস পায়, তাহলে আমি আলাদা করে 1300-1400 স্টুডেন্টকে বাছাই করব কিভাবে? এই আলাদা করে 1300-1400 স্টুডেন্টকে বাছাই করার জন্য কিছু এক্সেপশনাল ম্যাথ থাকে। এই এক্সেপশনাল ম্যাথগুলা দিয়েই কিন্তু এই 1300 বা মানে বুয়েটের যতগুলা সিট আছে, 1400 সামথিং মোস্ট প্রবাবলি, এই সিট গুলা স্টুডেন্ট গুলা বাছাই করা হয়। সো পার্থক্য তৈরি করে কিন্তু বইয়ের ম্যাথ গুলা না। বইয়ের ম্যাথ গুলো তোমাকে এইচএসসি পরীক্ষা ভালো করতে হেল্প করতেছে, এইটুকুই। বাট বুয়েট ভর্তি পরীক্ষায় পার্থক্যটা ক্রিয়েট করতেছে কিন্তু একটু ডিফারেন্ট ম্যাথ গুলা। সো ডিফারেন্ট ম্যাথ গুলা যখন তুমি ভালো করে বুঝবা,
তখন তোমার হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করার চান্সটা অনেক বেড়ে যাবে এবং একই সাথে আহ বইয়ের যে চিরচেনা ম্যাথগুলো আছে ওগুলো অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এই যে মুস্তাককে দেখতে পাচ্ছি। ওকে, চলো ক্লাসটা শুরু করি। খুব মজার একটা ম্যাথ আছে। ম্যাথটা একটু পড়ে দেখো সবাই। ম্যাথটা পড়ে দেখো। যেহেতু ভাই প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, আমি আসলে খুব বেশি রিপিট করব না। কারণ এইখানে একটু শার্প স্টুডেন্ট গুলাকেই আমি এক্সপেক্ট করতেছি। কারণ যারা প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে আসছে তাদেরকে বলে রাখি যে আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো একটা ম্যাথও তোমাদের এইচএসসি পরীক্ষা আসবে না। এর ধারের কাছে কোনো ম্যাথ আসবে না। সো এরপরও যারা ক্লাসটা করবা তারা অবশ্যই ম্যাথ এনথুজিয়াস্ট। যারা হচ্ছে ম্যাথকে ভালোবাসে তারাই আসছে। সো যারা ম্যাথকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি। ঠিক আছে? চলো এই ম্যাথটা করি। ওকে, মুস্তাক, এখন তোমাকে একটা কাজ দিচ্ছি। কাজটা হচ্ছে এখন আর কোনো কমেন্ট করব না। পুরা ম্যাথটা বুঝবো। এর মাঝখানে আর কোনো ডিভাইসে হাত দিব না। ঠিক আছে? ওকে, দেখো। এই পরাবৃত্তকে ঘড়ির কাঁটার বিপরীতে ৪৫ ডিগ্রি কোণে ঘুরানো হলে নতুন অবস্থানে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুব ভালো করে জিনিসটা আমরা বুঝবো। খুব ভালো করে বুঝবো। ঠিক আছে? এখানে অ্যাক্সিস শিফটিং বা অ্যাক্সিস রোটেশন দুই ধরনের টার্ম আছে। অ্যাক্সিস ঘুরানো, রোটেশন আর শিফটিং। হ্যাঁ, তো ওই শিফটিং রোটেশনে যাব না। শিফটিং রোটেশনে না যেয়ে আমাদের একাডেমিক ফাউন্ডেশন দিয়ে এই ম্যাথটা আমি সলভ করব। ঠিক আছে? ওকে। তাহলে দেখো এই পরাবৃত্তটা দেখতে কেমন? এই পরাবৃত্তটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x। আমাকে বলতে পারবা এটার উপকেন্দ্রটা কোথায় আছে? এই পরাবৃত্তটার উপকেন্দ্রটা কোথায়? শীর্ষবিন্দু তো 0, 0, এটা তো বুঝাই যাচ্ছে যে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে 0,0। আর এই পরাবৃত্তটার উপকেন্দ্র কত বলো? কমেন্টে জানায় দাও উপকেন্দ্রটা কত? শীর্ষ হচ্ছে 0,0, উপকেন্দ্র হচ্ছে a,0। না ভাইয়া, এখানে এর ভ্যালু হচ্ছে 1। মুস্তাক, তুমি আসলে না মনোযোগটা একটু বাড়াও ভাইয়া। উপকেন্দ্র হচ্ছে একটা বিন্দু, বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে? বিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় a,0। ঠিক আছে? এখানে এর ভ্যালু হচ্ছে 1। এটাকে লেখা যাবে y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0। বলো, এতটুকু তো ক্লিয়ার আমরা সবাই? ঠিক আছে? ওকে, এখন আসো এই পরাবৃত্তটাকে আমি ৪৫ ডিগ্রি কোণে ঘুরাবো। দেখো তো আমাদের এখনের যে পরাবৃত্তটা, এটার অক্ষরেখা কিন্তু এক্স অক্ষ। অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে? অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে পরাবৃত্তটার অক্ষরেখা। এখন আমি যখন ৪৫ ডিগ্রি কোণে ঘুরাবো ঘড়ির কাঁটার বিপরীতে, তখন পরাবৃত্তের অক্ষরেখাটা কেমন হবে চলো এবার দেখি। তখন পরাবৃত্তের অক্ষরেখাটা হয়ে যাবে এরকম। পরাবৃত্তের অক্ষরেখাটা হয়ে যাবে ঠিক ৪৫ ডিগ্রি কোণে। এক্স অক্ষ যদি ৪৫ ডিগ্রি কোণে ঘুরে যায় তাহলে এটা হয়ে যাবে এইরকম। এই রেখাটার ইকুয়েশন মনে হয় তোমরা সবাই জানো। বলতো, এই যে নতুন পরাবৃত্তের অক্ষরেখাটাকে আমি হচ্ছে পিঙ্ক কালার দিয়ে আঁকছি। তো এই পিঙ্ক কালারে আঁকা যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন কি হবে? এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এক্স। মনে আছে y ইকুয়ালস টু এক্স রেখাটা? এটা ঢাল হচ্ছে 1, উভয় অক্ষের সাথে ৪৫ ডিগ্রি কোণ করে থাকে, তাই না? তাহলে এখন নতুন পরাবৃত্তটা কেমন হবে ভাইয়া? এই পরাবৃত্তটাও কিন্তু ৪৫ ডিগ্রি ঘুরে যাবে। তো পরাবৃত্তটা যখন ৪৫ ডিগ্রি ঘুরে যাবে তখন নতুন পরাবৃত্তটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে? পিঙ্ক কালার, এটা হচ্ছে নতুন পরাবৃত্তটা। এই গ্রিন কালারের পরাবৃত্তটা ঘুরে গেল ৪৫ ডিগ্রি। ওকে, y ইকুয়ালস টু এক্স রেখা। হ্যাঁ, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। ওকে, ফাইন। এখন দেখো তো ভাইয়া, নতুন পরাবৃত্তের উপকেন্দ্র কোথায় হবে? ধরো নতুন পরাবৃত্তের উপকেন্দ্রটা এখানে চলে আসলো। এটা হচ্ছে নতুন পরাবৃত্তের উপকেন্দ্র। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে বলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? খুব ভালো করে দেখো। শীর্ষবিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 1। এই দূরত্বটা কত ভাইয়া? 1 একক। এই দূরত্বটাও কিন্তু 1 একক। এই দূরত্বটা হচ্ছে ভাইয়া, ভালো করে দেখো, এই দূরত্বটা হচ্ছে 1 একক। ওকে, এখন খুব ভালো করে বুঝবা। ঠিক আছে? আমি জানি তোমরা ভালো করেই বুঝো। এখন দেখো তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা কি ভাইয়া 45 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটা তো 45 ডিগ্রি।
এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 cos 45 আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 sin 45। দেখো উপাংশের মতো করে চিন্তা করো, এই ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এইটার অনুভূমিক উপাংশ, মানে 1 cos 45, পুরোটা যেহেতু 1 cos 45, এইটা হচ্ছে 1 cos 45 আর এটা হচ্ছে 1 sin 45। তাহলে নতুন পরাবৃত্তের যে উপকেন্দ্র এসটা হবে হচ্ছে 1 cos 45, 1 sin 45। দেখো cos 45 এর ভ্যালু কত, 1/√2, sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, মানে এইটা হচ্ছে উপকেন্দ্রটা হচ্ছে 1/√2, 1/√2। তাহলে এই যে নতুন পরাবৃত্তের উপকেন্দ্র, এইটার স্থানাঙ্ক হচ্ছে 1/√2, 1/√2। এখন দেখো যে নতুন পরাবৃত্তের উপকেন্দ্র এটা, এখন শীর্ষ থেকে যতটুকু দূরে উপকেন্দ্র থাকে ঠিক ততটুকু দূরেই বিপরীত দিকে থাকে হচ্ছে দিকাক্ষ। নতুন পরাবৃত্তের দিকাক্ষ হচ্ছে ঠিক একই ডিস্টেন্সে, এইটা এখান থেকে যতটুকু দূরে এখান থেকে একই দূরে। এখন বলো তো ভাই, এই পয়েন্টটা যদি জেড পয়েন্ট হয়, জেড মানে হচ্ছে অক্ষের সাথে দিকাক্ষের ছেদ বিন্দু, বলো তো ভাই জেড এর স্থানাঙ্ক কি হবে? এই জেড এর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বলো তো। জেড এর স্থানাঙ্ক বলো। বলে ফেলো কুইক। ভেরি গুড মিখাইল, থ্যাংক ইউ তোমাকে। এইটা যা, এটাও তাই হবে, খালি থার্ড কোয়াড্রেন্ট যেহেতু নেগেটিভ হবে, -1/√2, -1/√2 জেড। হ্যাঁ অনিন্দ সর্দার, ঠিক আছে। মনির ভুল হয়ে গেল তো, -1/√2, 0 না, -1/√2, ঠিক আছে। এটা তো থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। কোটি যদি 0 হয় বিন্দুটা তো তাহলে এক্স অক্ষের উপরে থাকে। ওকে, এস কে মাইনাস করলে জেড, তাহমিদ, হ্যাঁ ভেরি গুড। ওকে, তাহলে আমাদের জেড কত হচ্ছে ভাইয়া? জেড হচ্ছে -1/√2, -1/√2, এটা হচ্ছে জেড এর স্থানাঙ্ক। এখন বলো তো ভাইয়া, আমাদের নতুন পরাবৃত্তের অক্ষরেখার ইকুয়েশন কি? নতুন পরাবৃত্তের অক্ষরেখা, এই যে আমি পিঙ্ক কালারে যেগুলো লিখতেছি সবগুলো হচ্ছে নতুন পরাবৃত্তের জন্য, আর গ্রিন কালারে যেগুলো লিখছি এটা হচ্ছে পুরাতন পরাবৃত্তের জন্য, ঠিক আছে। তাহলে অক্ষরেখার ইকুয়েশন কি? অক্ষরেখার ইকুয়েশন হচ্ছে y = x। এটাকে আমরা লিখতে পারি না x - y = 0, এটা হচ্ছে অক্ষরেখাটা, ঠিক আছে। এখন অক্ষরেখাটা যদি এইটা হয় তাহলে দিকাক্ষ কি হবে? দিকাক্ষ কি হবে দেখো, এই যে অক্ষরেখার উপর লম্ব রেখাই কিন্তু দিকাক্ষ। তাহলে দিকাক্ষের ইকুয়েশন হবে এই রেখাটার উপর লম্ব রেখার ইকুয়েশন, x + y = k, এটা কনস্ট্যান্ট। এখন k এর ভ্যালু বের করতে হবে। তো একটা শর্টকাট শিখায় দেই, তোমরা কি লম্ব রেখার সমীকরণ বের করার একটা এক্সক্লুসিভ শর্টকাট আছে, শর্টকাট প্রসেসটা একটু দেখে নাও। শর্টকাট প্রসেসটা হচ্ছে এই কে আর লিখবো না, কোনো কনস্ট্যান্ট লিখতে হয় না। আমি একটা কাজ করব, যে দেখো এই দিকাক্ষ রেখাটা কোন বিন্দু দিয়ে পাস করে, দিকাক্ষ রেখাটা এই বিন্দুটা দিয়ে পাস করে, তো এই বিন্দুটা এখানে বসাই দিব, এক্স এর জায়গায় বসাবো মাইনাস এটা, ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস এটা, ঠিক আছে। তো এক্স এর জায়গায় -1/√2, ওয়াই এর জায়গায় -1/√2, আর মাঝখানের চিহ্ন প্লাস, তো মাঝখানের চিহ্ন প্লাস, ঠিক আছে। জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুটা যে বিন্দু দিয়ে যায় রেখাটা ওইটা বসাই দিব। ওকে, এটা হচ্ছে একটা শর্টকাট। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি, এটা যদি তুমি যোগ করো -√2, 2, তার মানে এটা আসতেছে -√2, 2/√2 মানে কি √2, এটা এই পাশে আসলে হবে x + y + √2 = 0। এটা হচ্ছে দিকাক্ষের ইকুয়েশন। তাহলে দিকাক্ষের ইকুয়েশনটা হচ্ছে x + y + √2 = 0, এটা হচ্ছে দিকাক্ষের ইকুয়েশন। একটা পরাবৃত্তের দিকাক্ষ জানো, উপকেন্দ্র জানো, তাহলে পরাবৃত্তের সমীকরণ কি আমার বের করে দিতে হবে নাকি তোমরাই পারবা সেটা আগে বলে ফেলো। দেখো, তাহলে পরাবৃত্তের ইকুয়েশন কি? SP = PM, ঠিক আছে। এখানে পরাবৃত্তের উপরে একটা বিন্দু নিবা, র্যান্ডম বিন্দু নিবা, ধরলাম এখানেই নেই, যেখানে খুশি তোমার, ধরলাম একটা র্যান্ডম বিন্দু P of xy,
ঠিক আছে, পি অফ এক্স ওয়াই। এসপি মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এসপি। এসপি হচ্ছে এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা কত, এক্স মানে ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ উপরে একটা রুট ওভার এক্স মাইনাস 1/√2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1/√2 হোল স্কোয়ার। এইটা পিএম কি, পিএম হচ্ছে ভাইয়া এই পি বিন্দু থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, এটা হচ্ছে পিএম। তো পি বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব কি হবে, এক্স ওয়াই এখানে বসাই দিবা, এক্স প্লাস ওয়াই প্লাস √2, এক্স প্লাস ওয়াই প্লাস √2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ মানে √2। ঠিক আছে, আর যারা একটু চালাক তারা একবারেই লিখবা যে এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, যারা একটু চালাক তাদেরকে বলতেছি। তাহলে সেক্ষেত্রে আমার এই রুটটা লেখা লাগতো না কষ্ট করে, বুয়েট ভর্তি পরীক্ষায় আমার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, তাই এখানে আমি আর রুটটা লিখবো না তখন, কারণ যেহেতু আমি স্কোয়ার করে দিছি। এসপি স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে ভাই এইটা স্কোয়ার হয়ে যাবে, আর এই রুটটার √2 এর উপরেও স্কোয়ার হবে, √2 এর উপরে স্কোয়ার হলে এটা হয়ে যাবে শুধু 2, এটা হয়ে যাবে শুধু 2। একটু সিম্পলিফাই করতে পারলে খুবই ভালো, আর যদি নাই পারো তাহলে এখানেই আনসার লিখে দিও। ঠিক আছে, এখানেই আনসার লিখে দিও, তবে একটু সিম্পলিফাই করলে খুবই ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা কারা কারা অঙ্কটা বুঝতে পারছি, একদম ক্লিয়ারলি কারা কারা বুঝতে পারছি, একদম ক্লিয়ার লিখে জানা দাও। ঠিক আছে, মিখাইল একটা খুব সুন্দর কথা বলছে, বাকিটা করা লাগবে না, ভেরি গুড। হ্যাঁ, এটা আনসার লিখে দিলে রাইট হবে, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার অ্যান্ড ফেল্ট, ক্লিয়ার হইতে হবে, ফিল করতে হবে। তুমি যদি কনিক আমার কাছে পড়ে যদি কনিক ফিল করতে না পারো তাহলে হবে। কনিকের আমি কতগুলা ক্লাস নিছি, তোমাদের একাডেমিকে 13-14টা ক্লাস নিছি কনিকের, দেন হচ্ছে আমি মাঝখানে একটা কনিকের ফ্রি ক্লাস নিছিলাম, কনিক এক্সক্লুসিভ শিরোনামে, ওখানেও কিছু ভালো ভালো ম্যাথ করাইছিলাম। তো ওই ক্লাসে কারা কারা ছিল, কনিক এক্সক্লুসিভ একটা ফ্রি ক্লাস ছিল সবার জন্য, ওপেন টেলিকাস্ট করা হয়েছিল শিখর ফেসবুক এবং ইউটিউব থেকে। তো ওই ক্লাসটাতে কারা কারা ছিল? ওকে ভাই, আগুন ক্লাস ছিল সবগুলো, মোস্তাকের কমেন্ট পড়লে মনে হয় যে ক্লাস নেওয়া বাদ দিয়ে সিনেমা বানাই। ঠিক আছে, মিখাইল বলছে ভাই ও পয়েন্ট হতে এক্স পয়েন্টের কোন পয়েন্টের ডিস্টেন্স 1 কিভাবে বুঝলে, এস পয়েন্ট কিভাবে বুঝলাম ভাই, দেখো এটা আগের পরাবৃত্তটাতে সবুজ কালারের পরাবৃত্তটা, তো এই পরাবৃত্তটার উপকেন্দ্র তো 1 0, তার মানে এতটুকু ডিস্টেন্স তো ভাই 1, তাহলে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব 1। এখন পরাবৃত্তটা ঘুরে গেলেও শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্বটা তো সেমই থাকবে, পরাবৃত্তের সবকিছু সেম আছে, খালি 45 ডিগ্রি ঘুরে গেছে। শীর্ষ আর উপকেন্দ্রের দূরত্ব 1 আগেও ছিল, এখনো আছে। ঠিক আছে, আগে যা দূরত্ব ছিল এখনো তাই আছে, পরাবৃত্তটা হুবহু সেম আছে, খালি 45 ডিগ্রি ঘুরাই দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এই অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে তোমার ইয়েতে অ্যাক্সিস রোটেশন করে করানো যায়। হ্যাঁ, অ্যাক্সিস রোটেশনের একটা কনসেপ্ট আছে, যদিও এটা এইচএসসি লেভেলে নাই, বাট ওইটা দিয়েও করানো যায়। আমি অ্যাক্সিস রোটেশন দিয়ে করাইনি, তোমাদের চিরচেনা কনসেপ্ট দিয়ে অঙ্কটা করাইছি। ওকে, এবার এই ম্যাথটা আমি একাডেমিকের অ্যাডভান্স ক্লাসে করাইছিলাম, সেম ম্যাথটা আমি আজকে আরেকবার করাচ্ছি, কারণ এটার একটা কারণ আছে, আমি পরের ম্যাথটা করানোর জন্য এই ম্যাথটার কনসেপ্টটা দরকার, দ্যাটস আমি এই ম্যাথটা আবার করাবো। দেখো, অ্যাডভান্স ক্লাসে এই ম্যাথটা আমি পড়াইছিলাম, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ এইটা, আর শীর্ষের স্পর্শকের সমীকরণ এইটা। পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক হলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, দেখো তো পরাবৃত্তের অক্ষরেখাটা দেখতে কেমন, অক্ষরেখাটা কিন্তু পরাবৃত্তের এরকম বাঁকাতেরা অক্ষরেখা। তো অক্ষরেখা যদি বাঁকাতারা হয়, পরাবৃত্তটাও তো বাঁকাতারা হবে, হয় এই দিকে হবে অথবা এই দিকে হবে, তাই না? তো অক্ষরেখা যেহেতু বাঁকাতারা, সো পরাবৃত্তটাও বাঁকাতারা। আর বাঁকাতারা পরাবৃত্তের জন্য আমি বলছিলাম তোমাদেরকে যে কি কি করতে হয়, প্রথমে হচ্ছে আমার উপকেন্দ্র জানতে হয়, দ্বিকাক্ষ জানতে হয়, তারপরে এসপি ইকুয়ালস টু পিএম ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। 3টা স্টেপ আছে, উপকেন্দ্র জানতে হয়, দ্বিকাক্ষ জানতে হয়, এসপি ইকুয়ালস টু পিএম ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। বাট এই অঙ্কটা আরো শর্টকাটে করা যাবে।
এই অঙ্কটা আরেকটু শর্টকাটে করার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে আগে। একটা জিনিস বুঝতে পারলে জীবন সুন্দর। হ্যাঁ দেখো তো, এই পরাবৃত্তটার ইকুয়েশন কি? এই পরাবৃত্তটার ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটা হচ্ছে পরাবৃত্তটার ইকুয়েশন, ঠিক আছে? ওকে, এখন খুব ভালো করে দেখো তো, এই পরাবৃত্তের উপরে তুমি যদি একটা বিন্দু নাও, মনে করো পি অফ এক্স কমা ওয়াই বিন্দু নিলা। এখন এই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলা, ওয়াই অক্ষের উপরে একটা, আচ্ছা দরকার নেই। এখন তুমি বলো তো, আচ্ছা ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকো, সমস্যা নেই। আমাকে বলো যে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ভাই এক্স, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। দেখো বুঝছি কিনা? এতটুকু হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটা হচ্ছে বিন্দুটার ভুজ। এতটুকু হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, যেটা হচ্ছে বিন্দুটার কোটি। ওকে, এখন খুব ভালো করে খেয়াল করো, এই যে ওয়াই, ওয়াই মানে কি বললাম? ওয়াই মানে হচ্ছে পি বিন্দুটার পরাবৃত্তের অক্ষরেখা থেকে দূরত্ব। এটা মানে কি? অক্ষরেখা। এটা হচ্ছে পরাবৃত্তটার অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা, স্থানাঙ্কের অক্ষ না কিন্তু, পরাবৃত্তের অক্ষরেখা। ঠিক আছে, পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে ওয়াই মানে হচ্ছে পি বিন্দুর পরাবৃত্তের অক্ষরেখা থেকে দূরত্ব। আমি লিখি পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব, পরাবৃত্তের অক্ষরেখা কিন্তু, থেকে দূরত্ব, এইটার উপরে স্কোয়ার, পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব তার উপরে স্কোয়ার, ইকুয়ালস টু 4a। ভাইয়া 4a মানে কি? 4a মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, 4a মানে কিন্তু অ্যাকচুয়ালি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু ইনটু এক্স। এখন এক্স মানে কি? দেখো এক্স মানে হচ্ছে পি বিন্দুর এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে শীর্ষে স্পর্শক, এই লাইনটা হচ্ছে শীর্ষে স্পর্শক। সো এটা আমি একটু লিখে দিই, এটা মানে হচ্ছে শীর্ষে স্পর্শক, এই লাইনটা পি বিন্দুর শীর্ষে স্পর্শক থেকে পি বিন্দুর দূরত্ব। শীর্ষে অঙ্কিত স্পর্শক থেকে স্পর্শক থেকে পি বিন্দুর দূরত্ব। দেখো তো ভাইয়া, এই লাইনটা আমরা সবাই বুঝছি কিনা? এই লাইনটা কি সবাই বুঝতে পারছি কিনা? এটা কিন্তু মাল্টিপ্লাই, হ্যাঁ, গুণ চিহ্ন, গুণ চিহ্ন, ঠিক আছে? এই লাইনটা কি আমরা সবাই বুঝছি? পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্বের বর্গ হবে 4a ইন্টু শীর্ষে অঙ্কিত স্পর্শক থেকে পি বিন্দুর দূরত্ব, ঠিক আছে? এখন 4a মানে কি? 4a মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে 4 এর জায়গায় আমি লিখব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা হচ্ছে 4 এর জায়গায় লিখলাম, গুণন এটা। দেখো, এইটা একটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো, এইটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, ঠিক আছে? ওকে, এইবার দেখো অঙ্কটা, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ এটা, শীর্ষে স্পর্শকের সমীকরণ এটা। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক হলে পরাবৃত্তের সমীকরণ বের করো। ওকে ফাইন, দেখো আমরা কি লিখছি? পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্বের বর্গ, পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব তার বর্গ। আচ্ছা ভাইয়া, পি বিন্দুটার অক্ষরেখা থেকে দূরত্ব এটা না? এটা তো, অক্ষরেখা থেকে দূরত্ব কি হবে?
তাহলে পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব হবে থ্রাইস এক্স প্লাস 4y প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা হচ্ছে পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব, তার বর্গ ইকুয়ালস টু হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক, ইকুয়ালস টু 6 গুণন শীর্ষে অঙ্কিত স্পর্শক থেকে পি বিন্দুর দূরত্ব। শীর্ষে অঙ্কিত স্পর্শক হচ্ছে এইটা 4x মাইনাস থ্রাইস ওয়াই। তাহলে 4x মাইনাস থ্রাইস ওয়াই থেকে আমার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। শেষ। এতটুকু যদি বুঝো তাহলে একটু জানান দাও অস্তিত্ব, তারপরে আরেকটা কথা বলবো। শেষ হয় না অঙ্কটা। এতটুকু যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে তাহমিদ, বোঝা যাচ্ছে? সিরিয়াসলি ফেল্ট। ওকে, এখন আসো এইখানে দেখো পরাবৃত্তের অক্ষরেখাটার সমীকরণ দেওয়া আছে, আবার শীর্ষে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষে স্পর্শক। তাহলে পরাবৃত্তটা কিন্তু এরকম হইতে পারে, আবার পরাবৃত্তটা কিন্তু এরকমও হইতে পারে। দেখো এইটা অক্ষরেখা, এটা স্পর্শক, তাহলে পরাবৃত্তটা দুই দিকেই হইতে পারে, দুই দিকে মুখ করেই থাকতে পারে। তো কোন দিকে মুখ করে আছে এটা কি মানে দুই দিকেই থাকতে পারে, একদিকের জন্য প্লাস আরেক দিকের জন্য মাইনাস, তাই এখানে একটা প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস, তাহলে এইখানে একটা প্লাস মাইনাস, এইখানে একটা প্লাস মাইনাস, এখানে তো কাটাকাটি হয়ে যায়। ইকুয়ালস টু প্লাস মাইনাস উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। ঠিক আছে, যেহেতু দুই দিকেই থাকতে পারে, এটাই আনসার। তুমি এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে খুবই ভালো হয়, আর যদি না করো তাহলে এখানেই আনসার লিখে দাও। ঠিক আছে, ওকে। অঙ্কটা কিন্তু আমি করাইছিলাম অ্যাডভান্স ব্যাচে। ওকে, এইখানে তাহমিদ একটা জিনিস খেয়াল করো, যে এইখানে যে লাইনটা তুমি দেখতেছো থ্রাইস এক্স প্লাস 4y প্লাস 1, এইটা যদি একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা 4x মাইনাস থ্রাইস ওয়াই, এবং এই দুইটা রেখার কিন্তু পরস্পর লম্ব, ঢালের গুণফল কিন্তু -1। দেখো এটার ঢাল হচ্ছে যা, আর এটার ঢাল দেখো, দুইটা ঢাল গুণ করলে -1 হবে, হইতেই হবে। কেন হইতে হবে? কারণ একটা হচ্ছে অক্ষরেখা আর একটা হচ্ছে শীর্ষে স্পর্শক। অক্ষরেখার শীর্ষে স্পর্শক পরস্পর কি হয়? পরস্পর লম্ব হয়। ঠিক আছে, এটা হচ্ছে অবজারভেশন, লাস্টে বললাম। এখন এই কনসেপ্টটা ইউজ করে আমি এমন একটা ম্যাথ করাবো যেটা হচ্ছে আমি পৃথিবীর বুকে আমার 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 সাইড থেকে আমি প্রথমবার করাচ্ছি। ঠিক আছে, এই পৃথিবীতে আমি এই অঙ্কটা প্রথমবার করাচ্ছি। অনেকবার ভাবছি তোমাদের ব্যাচে করাবো, কিন্তু আসলে করানোর সুযোগ হয়নি, টাইম পাইনি। সো আজকে আমি প্রথমবারের মতো একটা ম্যাথ, হ্যাঁ, আমার ঝুলি থেকে একটা ম্যাথ আনফোল্ড করতে যাচ্ছি, তোমাদের উদ্দেশ্যে দেখাতে যাচ্ছি। সো সবাই কি রেডি কিনা? ঠিক আছে, সবাই রেডি কিনা? আমার ইতিহাসে প্রথমবার একটা ম্যাথ করব, সে ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা। ওকে, সো ম্যাথটা কিন্তু ভাই একবারেই বুঝতে হবে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করুন। এই একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, ওকে, সবাই রেডি কিনা আগে বলে নাও। বাঁকা তেরা পরাবৃত্ত, হ্যাঁ, বাঁকা তেরা পরাবৃত্ত কিভাবে দেখছো, বুঝছো মুস্তাক? বাঁকা তেরা পরাবৃত্ত দেখে কি এমনি বুঝলা? ছবি তো আঁকা নেই। দেখো এইটা, সবাই রেডি কিনা একটু বলো না। এক্স ওয়াই আছে, ভেরি গুড, এক্স ওয়াই আছে। এক্স ওয়াই থাকলে বাঁকা তেরা কনিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো ভাই আমরা কত পরে শিখছি, আমরা স্টুডেন্ট অবস্থায় এসব জানতামই না, কেউ বলেই নেই এইভাবে। আমি যে পড়াইতে শিখছি যে এক্স ওয়াই থাকলে বাঁকা হয়।
হ্যাঁ, তো আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম তোমাদের মতো তখন এগুলো আমরা জানতাম না। ঠিক আছে? চলো তাহলে অঙ্কটা শুরু করি। দেখো এইখানে এটা একটা দ্বিঘাত রাশি। এর মধ্যে এইটা এগুলো হচ্ছে দ্বিঘাত টার্ম, আর এগুলো হচ্ছে একঘাত, এটা তো ঘাত শূন্য। তো দ্বিঘাতগুলাকে একসাথে রাখি। 25 x স্কয়ার প্লাস 144 y স্কয়ার মাইনাস 120 xy ইকুয়ালস টু, এগুলাকে ডান পাশে নিয়ে যাই, twice x প্লাস 29y প্লাস 1। ঠিক আছে, এখন আসো এইটাকে আমি একটা পূর্ণবর্গ আকারে লেখার চেষ্টা করব। এটা হচ্ছে 5x হোল স্কয়ার প্লাস 4y হোল স্কয়ার, 4 না, এই 12y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 12y। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 2x 29y 1। এখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 5x মাইনাস 12y হোল স্কয়ার ইকুয়ালস টু এটা twice x প্লাস 29y প্লাস 1। দেখো একটা পাশ দ্বিঘাত আর একটা পাশ একঘাত। একটা পাশ হচ্ছে দ্বিঘাত পূর্ণবর্গ আর একটা পাশ হচ্ছে একঘাত। যারা আমার কনিক এক্সক্লুসিভ ক্লাসটাতে ছিলা তারা যে এরকম একটা ম্যাথ করাইছিলাম মনে আছে? এরকম একটা ম্যাথ করাইছিলাম, এই ম্যাথটা দেখছিলা? বুয়েটে আসছিল 2002-03 সেশনে। তো এই ম্যাথটা করানোর সময় এরকম একটা টার্ম চলে আসছিল যে একটা পাশ হচ্ছে দ্বিঘাত পূর্ণবর্গ আর আরেকটা পাশ হচ্ছে একঘাত। তো দ্বিঘাত পূর্ণবর্গ আরেকটা পাশ যদি একঘাত থাকে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে এটা ইউজুয়ালি পরাবৃত্ত হয়। এটা কি হয়? পরাবৃত্ত হয়। বাট এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে যে দেখো এইটাকে যদি তুমি একটা স্ট্রেট লাইন হিসাবে চিন্তা করো, ইকুয়ালস টু 0 ধরে, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় তো এটা ঢাল কত হবে? হ্যাঁ, তোমরা কি একটা সরল রেখার ঢাল বের করতে পারো? শর্টকাট জানো? একটা সরল রেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা হচ্ছে শর্টকাট। মাইনাস এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে দেখো তো ভাইয়া, এই রেখাটার ঢাল কি হবে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তার মানে এই রেখাটার ঢাল হচ্ছে 5/12। আবার এই রেখাটার ঢাল দেখো -2/29। এখন এই দুইটার গুণফল অবশ্যই -1 হইতে হবে। এখন দেখো তো এইটার এটা গুণ করলে কি -1 হয়? ইয়েস অর নো? এটার ঢাল হচ্ছে 5/12, এটার ঢাল হচ্ছে -2/29। এই দুইটা গুণ করলে কি -1 হয় কিনা? মানে এইটার এটা একটা আরেকটার উপরে লম্ব হইতে হবে। ঠিক আছে, এখন কি লম্ব হচ্ছে? ইয়েস অর নো? বলো। হচ্ছে না, হচ্ছে না। তাহলে কি করব? এই তাহলে কি করব এটাই হচ্ছে আজকের ক্লাসে আমি ডিসক্লোজ করব। ঠিক আছে, এতদিন শিখাই নাই। ঠিক আছে, এখন দেখো তাহলে যেটা করব যে আমি জোর করে লম্ব বানাবো, জোর করে ঢালের গুণফল -1 বানাবো, জোর করে। হ্যাঁ, নিজের ইচ্ছায় যেটা হয় না সেটাকে অনেক সময় জোর করে করানো যায়। জোর করে ঘাত ধাক্কা দিয়ে কাজটা করাবো। তো অবশ্যই আমার বাম পাশটা সমান চিহ্নের বাম পাশটা পূর্ণবর্গ থাকবে, ডান পাশটা একঘাত থাকবে। আর এই যে দুইটা ঢালের গুণফল -1 করবো, এটা আমি জোর করে। তো এই জোরটা কিভাবে করব সেটা একটু দেখো। জোরটা হচ্ছে 5x মাইনাস 12y। আমি ধরে নিলাম এইখানে যদি একটা এক্সট্রা কনস্ট্যান্ট কে অ্যাড করি, কে এর মানটা পরবর্তীতে আমি বের করব। হ্যাঁ, একটা এক্সট্রা কনস্ট্যান্ট কে অ্যাড করলাম। হ্যাঁ, দেখো তো এখানে একটা এক্সট্রা কনস্ট্যান্ট কে অ্যাড করার ফলে এটা ডান পাশে পরিবর্তন আসবে কি আসবে না? ডান পাশ কি আর এটার মতো থাকবে? এটার মতো থাকবে? থাকবে না। এটার সাথে কিছু কিছু এক্সট্রা রাশি অ্যাড হবে। এক্সট্রা রাশিগুলা কি কি দেখো। আগে ছিল এইটা মাইনাস এইটা, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এতটুকু ছিল। এখন দেখো এক্সট্রা আবার কে যখন যোগ করছি তখন এখানে এক্সট্রা কত কিছু অ্যাড হয়েছে। এক্সট্রা অ্যাড হয়েছে হচ্ছে
এই জিনিসটা এক্সট্রা অ্যাড হয়েছে প্লাস 2 ইন্টু 5x ইন্টু কে এক্সট্রা যেটা অ্যাড হয়েছে সেটা আমি ডান পাশে অ্যাড করে দেব 5x ইন্টু কে তারপর হচ্ছে মাইনাস 2 ইন্টু 12y ইন্টু কে দেখো তো এই জিনিসটা বুঝছি কিনা এই যে দুইটা জিনিস আমি এক্সট্রা অ্যাড করলাম আর প্লাস কে স্কোয়ার এই লাইনটা বুঝছো কিনা এই যে এই তিনটা টার্ম এইটুকু বুঝছো কিনা এটা এক্সট্রা অ্যাড হয়েছে এখানে একটা কে যোগ করার কারণে এইখানে ডান দিকে আমার এই জিনিসটা অ্যাড করে ব্যালেন্স করতে হয়েছে এই জিনিসটা বুঝছো কিনা কারণ কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার প্লাস 2ab তো আছেই এখানে 2ab তো ছিলই আগে থেকে তারপর 2bc মানে মাইনাস 12y ইন্টু কে ইন্টু 2 এই যে এইটা প্লাস 2ca 2k ইন্টু 5x এই যে এইটা প্রথমটা হ্যাঁ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ভেরি গুড এই জায়গাটা অনেকে বুঝতে পারি না সো এইটা বুঝলে অঙ্কটা শেষ এই অঙ্কটা আমি অনেকবার ভাবছিলাম যে অঙ্কটা করাবো তোমাদের যখন আমি একাডেমিক অ্যাডভান্স ক্লাসে ঢুকছিলাম তখনও স্লাইডের মধ্যে এই ম্যাথটা ছিল বাট আমি করাই শেষ করতে পারি নাই তোমরা দেখবা যে আমি স্লাইডে কিছু ম্যাথ করাই নাই বলছিলাম তোমরা বাসায় চেষ্টা করো তার মধ্যে এই ম্যাথটা ছিল খুব দুঃখজনক যে হচ্ছে কেউই ম্যাথটা চেষ্টা করো নাই কেউই আমাকে নক দাও নাই একজন মনে হয় দিছিল একজন নক দিছিল সলিউশন চেয়ে তাকে হয়তোবা আমি দিছিলাম ঠিক আছে বাট আর কেউ না ওকে এইটুক যদি বুঝে থাকো তাহলে ভাইয়া খুব ভালো করে খেয়াল করবা এটার পরের লাইন লেখা যাবে এটা যে এখানে টোয়াইস এক্স আছে আর এইখানে আছে হচ্ছে 5 × 10x সাথে কে আছে তাহলে এটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 10k এক্সটাকে যদি কমন নেই তাহলে 2 + 10k ইন্টু এক্স টোয়াইস এক্স প্লাস 10x ইন্টু কে ঠিক আছে এক্সটাকে কমন নিলাম এবার দেখো এখানে 29y আর এখানে আছে 12 × -24y তাহলে আর সাথে আবার কেও আছে তাহলে আমার এটা হবে হচ্ছে কমন নিলে 29 -24k ইন্টু ওয়াই আর কনস্ট্যান্ট এখানে আছে কে স্কোয়ার আর এখানে আছে 1 তাহলে কে স্কোয়ার প্লাস 1 ঠিক আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট আর বাম দিকে আছে হচ্ছে যা ছিল তাই 5x - 12y প্লাস কে ইকুয়ালস টু হোল স্কয়ার ঠিক আছে দেখো বুঝছে কিনা এখন এই পাশটার ঢাল কত ভাইয়া এই পাশটার ঢাল হচ্ছে 5/12 এটার ঢাল হচ্ছে 5/12 আর এইটার ঢাল হচ্ছে আমি ওই পাশে চলে যাই এখানে জায়গা হবে না এইটার ঢাল হচ্ছে ভাই 5/12 আর এইটার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ 2 + 10k 2 + 10k আর ডিভাইড বাই ওয়াই এর সহগ 29 - 24k 29 - 24k এই দুইটার ঢালের গুণফল হবে -1 কারণ এর আগের অঙ্কেই দেখছি যে এই পাশটা হচ্ছে অক্ষরেখা থেকে দূরত্ব আর এটা হচ্ছে স্পর্শক থেকে দূরত্ব অক্ষরেখা স্পর্শক পরস্পর লম্ব হয় ঠিক আছে তাহলে এইটা এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো বলো তো ভাই এখান থেকে ক্যালকুলেশন করে কে এর ভ্যালুটা কত আসে আমাকে একটু কে এর ভ্যালুটা বলো তোমরা ক্যালকুলেশন করে কে এর ভ্যালুটা কত আসছে ঠিক আছে কে এর ভ্যালুটা বলে দাও এই ম্যাথটা মোস্ট প্রবাবলি বাংলাদেশে আজকে প্রথম আসছে প্রথম করানো হচ্ছে মোস্ট প্রবাবলি আই এম নট গিভিং গ্যারান্টি ঠিক আছে ওকে কে এর ভ্যালু 1 আসছে অনিন্দু ভেরি গুড কে এর ভ্যালু 1 আসছে ওকে সবার 1 আসছে
আচ্ছা আসবে তো কিছু একটা না। এবার k এর ভ্যালু 1 এখানে বসায় দাও। এখানে বসায় দাও। তাহলে কত আসে দেখো। 5x - 12y + 1 5x - 12y + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু এখানে k এর জায়গায় 1 বসাও। তাহলে 10 + 2 মানে 12x এখানে k এর জায়গায় 1 বসাও তাহলে 29 - 24 মানে হচ্ছে 5k প্লাস 5k না 5y এটা হচ্ছে 1 + 1 মানে 2 এই যে এই যে দেখো দেখো ঠিক আছে। এখন দেখো তো আগের অঙ্কটার মতো করি। এই পাশ এই পাশ দেখো এইটা কি ছিল এটা কি ছিল পি বিন্দুর অক্ষরেখা থেকে দূরত্ব এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ ডিভাইডেড বাই এইটা এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ ডিভাইডেড বাই এইটা ঠিক আছে উপরেরটা কিন্তু অক্ষরেখা নিচে হচ্ছে এক্স এর সহগের বর্গ আর ওয়াই এর সহগের বর্গ তার উপরে বর্গমূল তাই না উপরে কিন্তু অক্ষরেখা তাহলে একইভাবে এটাকে যদি আমি ওই রূপটা দেই যে 5x - 12y +1 এটাকে যদি ওই রূপটা দিতে চাই যে √5² +- 12² দেখো ওইটার মতো ফরম্যাট দেওয়ার চেষ্টা করতেছি তার উপরে আবার একটা স্কোয়ার এই যে স্কোয়ার ঠিক আছে ভাইয়া এই যে কাজটা করলেন এটা তো পাপ করলেন কারণ এই জিনিসটা তো এখানে নাই এক্সট্রা নিয়ে আসছেন তাহলে এবার প্রায়শ্চিত্ত করে ফেলে চলো প্রায়শ্চিত্ত করার জন্য এখানে আমার এক্সট্রা কিছু একটা দিয়ে গুণ করতে হবে বলো তো ভাই কত দিয়ে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এইটা বানানোর জন্য আমি এক্সট্রা কি দিয়ে ভাগ করছি দেখো 5 × 5 = 169 মানে এখানে আছে হচ্ছে তোমার 13 আছে অ্যাকচুয়ালি √13² মানে 13 আছে 13 এর উপরে আবার স্কোয়ার আছে মানে 169 আছে আমাকে এটা ব্যালেন্স করার জন্য 169 দিয়ে গুণ করতে হবে দেখো এটা বুঝছি কিনা 169 দিয়ে গুণ করতে হবে কারণ এখানে তো স্কোয়ার আছে যে তাহলে এই ভিতরে আছে 13 তার উপরে স্কোয়ার তার মানে অ্যাকচুয়ালি 169 দিয়ে ভাগ করা আছে 169 দিয়ে ভাগ করার কারণে 169 দিয়ে আমার গুণ করতে হয়েছে দেখো এই জিনিসটা বুঝছি কিনা সবাই 13 লিখতেছো বাট 13 না আমার গুণ করতে হবে 169 দিয়ে দেখো বুঝছি যারা যারা একটু কমেন্টে 169 লিখে দাও ঠিক আছে এখন আসো একই কাজ এবার এখানেও করব এটা কত 12x + 5y + 2 ডিভাইডেড বাই আমি এটা করব √12² + 5² এইটাকে ব্যালেন্স করার জন্য আমি গুণ করব হচ্ছে 13 দিয়ে 13 দিয়ে ঠিক আছে এখন দেখো তো ভাই 169টা যদি 13 এর সাথে এই পাশে চলে যায় তাহলে পরের লাইনটা কি হবে পরের লাইনটা হবে হচ্ছে 5x - 12y + 1 ডিভাইডেড বাই এটা কত এটা যা খুশি থাকুক 5 5 এটা তো হচ্ছে 13 অ্যাকচুয়ালি এটা তো 13 ঠিক আছে এটা থাক হোল স্কয়ার ইকুয়ালস টু এইটা হচ্ছে তোমার 12x + 5y + 2 এটা হচ্ছে √13 আর দেখো এখানে একটা 13 আছে এখানে একটা 169 আছে 13 কে 169 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1/13 দেখো এই লাইনটা বুঝছি কিনা এই লাইনটা বুঝলে অঙ্কটা শেষ ঠিক আছে না এখানে √13 না এখানে শুধু 13 সরি এটা হচ্ছে শুধু 13 এটার ভিতরে ক্যালকুলেশন না 13² √ আছে তো 13 শুধু 13 এটা বুঝছি কিনা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এতটুকু যদি বুঝো অঙ্কটা শেষ
এখন তোমাকে কিভাবে বের করতে বলছে? অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণ বের করার জন্য দ্বিঘাত অংশটাকে 0 ধরবা। বা উপরের এটাই হচ্ছে অক্ষরেখার সমীকরণ। একবারেই লেখা যায়, তাহলে অক্ষরেখার সমীকরণ হবে, অক্ষরেখাটা হবে এটা। অক্ষরেখা অক্ষরেখা বের করার জন্য এই দ্বিঘাত অংশটাকে 0 ধরবা। এটাকে 0 ধরলে আল্টিমেটলি তোমার অক্ষরেখাটা আসবে হচ্ছে 5x - 12y + 1 = 0। এই যে এটা আসবে 5x - 12y + 1 = 0। এটা হচ্ছে অক্ষরেখা। শীর্ষে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমার হচ্ছে একঘাত অংশটাকে, এই পুরো অংশটাকে 0 ধরতে হবে। তাহলে শীর্ষে স্পর্শকের সমীকরণ, তাহলে আসো শীর্ষে স্পর্শক এই পুরো একঘাত অংশটাকে 0 ধরলে আলটিমেটলি থাকবে হচ্ছে 12x + 5y + 2, 12x + 5y + 2 = 0। এটা হচ্ছে শীর্ষে স্পর্শক এবং আলটিমেটলি এই দুইটা কিন্তু একটা আরেকটার উপরে লম্ব হতে হবে, ঢালের গুণফল -1 হতে হবে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 1/13। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 1/13। শেষ। দেখো ম্যাথটা কেমন লাগলো, বুঝছি কারা কারা। আই গেস বাংলাদেশের মাটিতে এই অঙ্কটা আজকে প্রথমবার দেখানো হইলো। ঠিক আছে, দেখো বুঝছি কারা কারা অঙ্কটা। অনেক সুন্দর ম্যাথ, নিয়ামুল হাসান। এত সুন্দর একটা ম্যাথের স্ক্রিনশট হবে না? একটা স্ক্রিনশট নিয়ে রাখো ম্যাথটা। এই ম্যাথটা এবার হোমওয়ার্ক দেই একটা। এই ম্যাথটা আজকে আজকে ক্লাস শেষে এই ম্যাথটা 3 বার করবা। দেখে দেখে হোক না দেখে হোক তুমি 3 বার করবা, এই ম্যাথটা 3 বার করবা। কারা কারা 3 বার করবা? এই ম্যাথটা 3 বার করতে হবে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, HW, সেটা হচ্ছে এই ম্যাথটা 3 বার করব। ওকে, আচ্ছা এই ম্যাথটা ঢাকার মাটিতে হয়তো আজকে প্রথম, বাট বাংলাদেশের মাটিতে প্রথম না। এই ম্যাথটা আগে একজন করানোর কথা, আমার গুরু আছে একজন, হ্যাঁ, তো সে করাইতে পারে। ওকে, এই ম্যাথটা 3 বার করব। এই ম্যাথটা যদি ভাইয়া ঠিকঠাক 3 বার করো, তো অন্যান্য ম্যাথগুলো তোমার কাছে, বুয়েটে আসা ম্যাথগুলো তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, মুস্তাক করবে 3 বার, মিখাইল করবে 3 বার, ভেরি গুড। খালি দুইজনই 3 বার করবে, আর কেউ করবে না? মুখস্থ হয়ে গেলে হবে না ভাইয়া, তোমার এটা করতে হবে, অঙ্কটা হাতে আসার ব্যাপার আছে। ঠিক আছে, অঙ্কটা হাতে আসার ব্যাপার আছে। ওকে, আমরাও আছি তাহমিদ। ওকে, তাহলে এবার আসো বুয়েট ভর্তি পরীক্ষা 22-23 সেশনে একটা ম্যাথ আসছে। একটা পরাবৃত্তাকার উপগ্রহ ডিশের ব্যাস 6 ফিট এবং গভীরতা 2.5 ফিট। যদি রিসিভারটি পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয় তাহলে শীর্ষবিন্দু হতে রিসিভারটার দূরত্ব কত? ঠিক আছে, ওকে, এখন তাহলে চলো ম্যাথটা করি। এই ধরনের একটা ম্যাথ আমি তোমাদের একাডেমিক ক্লাসে যখন পরাবৃত্ত পড়াচ্ছিলাম, পরাবৃত্তের ক্লাসের একদম শুরুর দিকে, একদম প্রথম দিকে একটা ম্যাথ করাইছিলাম, যে একটা পরাবৃত্তাকার দরজা, সেই পরাবৃত্তাকার দরজা দিয়ে একটা কি হচ্ছিল, একটা ট্রাক ঢুকতেছিল। মনে আছে অঙ্কটা? কার কার মনে আছে? একটা ট্রাক ঢুকতেছিল, এই দরজাটার প্রস্থ ছিল 150 মিটার। দরজাটার প্রস্থ ছিল 150 মিটার। তো ট্রাকটার প্রস্থ ছিল 16 মিটার। তো ট্রাকের উচ্চতাটা সর্বোচ্চ কত হইতে পারে? এরকম একটা ম্যাথ ছিল, এটাকে উচ্চতাকে এইচ ধরছিলাম আমরা। তো এই ম্যাথটা কার কার মনে আছে? ঠিক একই রকম ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা আসছিল 22-23 সেশনে, একই ম্যাথ, একই ম্যাথ। ঠিক আছে, সেম ম্যাথ। তাহলে আসো এই ম্যাথটা এবার ট্রাই করি।
খালি পরাবৃত্তের শেপটা দরজা ছিল তাই এটা এরকম। একেকটা একেক প্যাটার্নের বাট একই অঙ্ক, একই অঙ্ক। দেখো একটা পরাবৃত্তাকার উপগ্রহ ডিশের ব্যাস 6 ফুট, গভীরতা 2.5 ফুট। যদি রিসিভারটা পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয় তাহলে শীর্ষবিন্দু হতে রিসিভারটার দূরত্ব কত? ওকে ফাইন। দেখো আমি ধরলাম এইটা হচ্ছে আমার পরাবৃত্তাকার উপগ্রহটা বা উপগ্রহ ডিশটা, ডিশের অ্যান্টেনাটা আর কি, এরকম এরকম অ্যান্টেনাটা। তো এইটার এখন আমি এক কাজ করি, এটা ঠিক মাঝখান দিয়ে আমি অক্ষরেখা আঁকি। ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, বা তুমি এটাকে শীর্ষে স্পর্শকও বলতে পারো। এটাকে তুমি এক কাজ করি, এক্স অক্ষটাকে আরেকটু উঠাই দিই। এটা ধরলাম এক্স অক্ষ আর এটাকে তুমি ওয়াই অক্ষ বলো বা শীর্ষে স্পর্শক বলো, যা খুশি বলো। হ্যাঁ, এখন দেখো তো ভাইয়া, এই টাইপের এটা যদি ডিশটা হয়, এই টাইপের পরাবৃত্তের ইকুয়েশন, এই টাইপের পরাবৃত্তের ইকুয়েশন কি হবে? যেহেতু এটা আমি এমন ভাবে আঁকছি যে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা 0 0-তে এমন ভাবে আঁকছি, তাহলে পরাবৃত্তটার ইকুয়েশন হবে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটা হচ্ছে পরাবৃত্তটার ইকুয়েশন, এই টাইপের পরাবৃত্ত। এখন এই ডিশটার ব্যাস হচ্ছে 6 ফিট, মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 6 ফিট। এতটুকু 6 ফিট, এতটুকু যদি 6 ফিট হয় তাহলে এতটুকু হচ্ছে 3 ফিট, এতটুকু 3 ফিট, আর এটার গভীরতা হচ্ছে 2.5 ফিট। তার মানে এতটুকু হচ্ছে তোমার 2.5 ফিট। এই পয়েন্টার স্থানাঙ্কটা আমাকে লিখে দাও, এই পয়েন্টার স্থানাঙ্কটা কমেন্টে লিখে দাও। ডিশ কি, ডিস্ক কি? ডিস্ক হবে আর কি, একটা চাকতি। হ্যাঁ, এটা একটা অ্যান্টেনা। আগের দিনে দেখবা যে অ্যান্টেনা, আকাশ আছে না, আকাশে অ্যান্টেনা দেখবা এরকম আর কি, পরাবৃত্তাকার একটা শেপ থাকে এরকম, এই যে এরকম। হ্যাঁ, এরকম থাকে অ্যান্টেনাটা, এরকম 3D আঁকলে এরকম থাকে, এরকম থাকে। ঠিক আছে, এই শেপটা পরাবৃত্তাকার থাকে। এটা এটা একটা গামলার মতো অনেকটা। হ্যাঁ, আমরা যে এইটা আঁকি নাই, এইটুকু আঁকি নাই, এই যে এতটুকু নিয়ে কাজ করতেছি, এই বডিটা নিয়ে কাজ করতেছি। ডিস্কটা আসলে দেখতে এরকম। এটা হচ্ছে মুখটা, এটা হচ্ছে মুখটা, এই শেপটা পরাবৃত্তাকার। তা আমরা যেটা করছি, এই যে গভীরতা, এইটুকু গভীরতা, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে গভীরতা। দেখো এখন মিলাইতে পারতেছো কিনা। তো এটা এটা হচ্ছে তোমার 2.5,3। ঠিক আছে, এখন এই বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে আমরা এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করি। 3 স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু 2.5। এখন আমাকে বলো এর ভ্যালু কত আসে? দেখো কত আসে, 0.9 আসবে। 3 3 9, 4 2 10, 9/10 মানে 0.9। এর ভ্যালু 0.9। ওকে, এখন আমাকে বলছে যে এখানে একটা রিসিভার আছে, রিসিভারটা পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয়েছে। ধরলাম এটা হচ্ছে ফোকাস, এখানে একটা ফোকাস এস, এখানে একটা রিসিভার লাগানো হয়েছে, এখানে একটা রিসিভার লাগানো হয়েছে, এখানে একটা রিসিভার আছে। ঠিক আছে, এই রিসিভারটা হচ্ছে ফোকাসে আছে, ফোকাসে আছে। বলছে যে শীর্ষবিন্দু হতে রিসিভারটার দূরত্ব কত? বা শীর্ষবিন্দু হতে রিসিভারটার দূরত্ব মানে হচ্ছে শীর্ষবিন্দু হতে ফোকাসের দূরত্ব, আর শীর্ষবিন্দু হতে ফোকাসের দূরত্ব তো এ। তাহলে আমি যেহেতু যেহেতু রিসিভারটি ফোকাসে আছে, যেহেতু রিসিভারটি রিসিভারটি কোথায় আছে? পরাবৃত্তের ফোকাসে, ফোকাসে স্থাপিত। অতএব রিসিভার, অতএব শীর্ষ থেকে রিসিভারের দূরত্ব, রিসিভারের
দূরত্ব হচ্ছে এই এ এ মানে হচ্ছে 0.9 ফিট। ঠিক আছে, শেষ। এটাই আনসার। এটা তো সহজ ছিল। আমাদের ওই ট্রাকের অঙ্কটা, পরাবৃত্তাকার দরজার অঙ্কটা এর চেয়ে একটু বড় ছিল। এটা তো অনেক সহজ। এটাই আনসার। এইটাই আনসার বুয়েট ভর্তি পরীক্ষার 22-23 সেশনে আসা। এটা তো একদমই সহজ অঙ্ক। এর চেয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক তোমরা করছো। করছো না মিখাইল? মিখাইল তাল একজন পৃথিবী বিখ্যাত রাশিয়ান চেস প্লেয়ারের নাম। খুবই ভালো দাবা খেলতেন আর কি। নাম হচ্ছে মিখাইল তাল। ঠিক আছে, তাল ভাইয়ার তাল। আর এই যে মিখাইল আহমেদের মিখাইল, পুরো নাম কি আব্দুল্লাহ, মিখাইল আব্দুল্লাহর মিখাইল, এই দুইটার কম্বিনেশনের নামটা হচ্ছে মিখাইল তাল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন চেস প্লেয়ার ছিলেন। ববি ফিশারের সাথে তার অনেক ফাইট হইতো, কন্টেস্ট হইতো। ওকে, ববি ফিশার হচ্ছে আমেরিকান চেস প্লেয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওই সময়ের। মিখাইল তাল হচ্ছে রাশিয়ান প্লেয়ার। দুজনের মধ্যে খুব ভালো জমতো আর কি। ঠিক আছে, বুঝছি আমরা। এইটা একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় এত এত হইলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে। এটা এরকম ম্যাথ তোমাদের হাজার হাজার করাইছি, তারপরে একটা করাই দিই। ঠিক আছে, খুব সহজ এই ম্যাথটা। দেখেই বুঝতেছো যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু 2, 6, 2, -2, এখানে ভুজ দুইটা সমান। উপকেন্দ্রিক লম্বের ভুজ দুইটা সমান। একটা হচ্ছে 2 ঘর ডানে 6 ঘর উপরে, এটা হচ্ছে 2, 6। আরেকটা হচ্ছে 2 ঘর ডানে 2 ঘর নিচে। তার মানে এই উপকেন্দ্রিক লম্বটা ওয়াই অক্ষের সমান্তরাল। যেহেতু ভুজ দুইটা সমান, তাহলে এই বিন্দু দুইটার সংযোগ রেখা অবশ্যই কি হবে? ওয়াই অক্ষের সমান্তরালই হবে। ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কারণ বিন্দু দুইটা এক্স অক্ষ থেকে 2 একক ডান দিকে আছে। ঠিক আছে, তাহলে ভুজ দুইটা সমান, তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা দেওয়া আছে। পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। আগে তোমরা বলো কে কে পারবো, অঙ্কটা দেখেই বলে ফেলো পারবো কিনা। বুয়েট ভর্তি পরীক্ষায় ভাইয়া একটা অঙ্ক করে মাঝখানে এসে তোমার কাছে মনে হলো অঙ্কটা আমি পারবো না, তাহলে ভাইয়া তুমি আসলে চান্স পাবা না বুয়েটে। এটা মন মাথায় গেছে না। অঙ্কটা দেখে তোমাকে বুঝতে হবে অঙ্কটা পারবো নাকি পারবো না। যদি পারি তাহলে আমি অ্যাপ্রোচ করব, আর যদি না পারি তাহলে অ্যাপ্রোচ করব না। না পারলেও কোনো সমস্যা নাই, অ্যাপ্রোচ করতেছি না, দ্যাট মিনস ওই অঙ্কটা করতে আমার অনেকখানি টাইম লাগতো, ওই টাইমটা সেভ হচ্ছে, সেই টাইমটা আমি অন্য অঙ্কে ইনভেস্ট করতে পারবো। বাট তুমি যদি অর্ধেক করে তারপর ফিল হয় যে না পারবো না, তাহলে ভাইয়া তোমার কিন্তু অঙ্কটাও পারলা না, সময়টাও গেল। মাথায় রেখো। সো অঙ্ক দেখে বুঝতে হবে তুমি পারবা কি পারবা না। 100% কনফিডেন্ট যদি থাকো এই ম্যাথটা আমি পারবোই পারবো, শুধুমাত্র তখনই তুমি ওই ম্যাথটা আনসার করবা। আদারওয়াইজ তুমি আনসার করবা না। এতটুকু কনফিউশন যদি থাকে যে অঙ্কটা আমি নাও মিলতে পারে, তাহলে অঙ্কটা আনসার করার দরকার নাই। তুমি আগে 100% কনফিডেন্ট যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো শেষ করো, তারপরে তুমি আবার গো ব্যাক করো, দেখো যে কোন ম্যাথগুলো পারবো পারবো না দোদুল্যমানতায় আছে, সেগুলো এবার ট্রাই করো। ঠিক আছে, অঙ্ক দেখে বুঝে ফেলতে হবে। এখন তাহলে বলো এইটার উপকেন্দ্র কোথায়? উপকেন্দ্র কোথায় আছে? একদম মাঝখানে। মাঝখানের পয়েন্টটাই হচ্ছে উপকেন্দ্র। মাঝখানের পয়েন্ট হবে 2,4, এই দুইটার মধ্যবিন্দু। তাহলে উপকেন্দ্র 2,4, এটা কি বুঝছি? তাহলে পরাবৃত্তটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে পরাবৃত্তটার অক্ষরেখাটা। তাহলে পরাবৃত্তটা দেখতে দুই রকম হইতে পারে। হ্যাঁ হইতে পারে। আচ্ছা আমি একটু এর ভ্যালুটা বের করি। এতটুকু 4a, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। আমাকে বলো তো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a কত? 4a হচ্ছে এটুকু 2, এটুকু 6, 8। 8, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এই পুরাটা তো 4a, 4 এর ভ্যালু হচ্ছে 8, এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ভাই দেখো এর ভ্যালু যদি 2 হয়, তাহলে শীর্ষবিন্দুটা যদি এই দিকে হয়, 2 ঘর বায়ে যদি শীর্ষবিন্দু হয়, তাহলে 2 ঘর বায়ে মানে এইখানে। হ্যাঁ, তাহলে এইখানে হবে শীর্ষবিন্দুটা এ। এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে 2 ঘর বাই হলে 0,4।
তাহলে পরাবৃত্তটা দেখতে হবে এইরকম এইরকম। আবার এটা আরেকটা ভার্সন থাকবে, আরেকটা ভার্সন হচ্ছে যদি 2 ঘর ডানে হয় তাহলে এইটার স্থানাঙ্ক হবে, এটা ছিল 2 2, এখান থেকে 2 ঘর ডানে, আরো 2 ঘর ডানে যদি হয় তাহলে এটা হবে 4,4। সেই ক্ষেত্রে পরাবৃত্তটা হবে এইরকম, দুইটা পরাবৃত্ত। ঠিক আছে, তো প্রথম যে পরাবৃত্তটা আঁকছিলাম এইটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে, এটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে y minus 4 whole square equals to 4a into x minus 0। এই 4 এর মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8, একবারই 8। আর এইটার ক্ষেত্রে হবে y minus 4 whole square equals to 8 into x minus 4, যেহেতু এটা বাম দিকে মুখ করে আছে তাই সামনে একটা মাইনাস। দুইটা পরাবৃত্ত, দ্যাটস ওয়াই দুইটা আনসার। বুঝছি না বুঝি নেই? অনিন্দ বলছো 2 2 হবে না, 2 2 কেন হবে ভাইয়া? 2 2 কেন হবে আমি তো বুঝলাম না। কোটি সবসময় 4 হবে, এই লাইনটার উপরে কোটি না, মানে সবগুলো বিন্দুই তো এই লাইনের উপরে, এই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দুর কোটি কিন্তু 4 4 4 2 4 0 4। দেখো তাহমিদ হোসেন বলছে 2 2 হবে, আমি কি কোথাও ভুল করছি? 6 আর মাইনাস 2, 6 আর মাইনাস 2 তাহলে 4। হ্যাঁ ভাই এটা 2 2 হবে, আমি ভুল করছিলাম, এই আগে বলবা না, তখন তো পুরোটাই ভুলে গেছে। আহা, এটা আগে বলবা ভাইয়া। যা, এটা হচ্ছে উপকেন্দ্র এস 2,4 2,2। হ্যাঁ, তাহলে এইটা হবে হচ্ছে তোমার 2,2, তাহলে এটা হবে হচ্ছে তোমার 4,2 4,2। এটা তো তাহলে ভাই 2,2 হবে, এটা আগে বলা লাগতো। আর হচ্ছে এইটা হবে তোমার 0,2 0,2। তাহলে দেখো তো, তাহলে এইটা হচ্ছে 4 এর জায়গায় সবগুলা 4 2 হয়ে যাবে, সবগুলা 4 2 হয়ে যাবে। y minus 2 whole square, আর এটা হচ্ছে তোমার y minus 2 whole square equals to 8 into x minus 2। এখন দেখো তো ঠিক আছে কিনা। x minus 4 হবে, 4 x minus 4। ওকে, দেখো ঠিক আছে কিনা, বুঝছি তো নাকি? রোজা রেখে ক্লাস করতেছো, কেমন লাগতেছে? কেমন লাগতেছে বলো? এই ম্যাথটা একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক একই অঙ্ক। দেখো অঙ্ক কি একই নাকি আলাদা বলো দেখি, আগেরটার সাথে এটার পার্থক্য কি? একই অঙ্ক কি দুইবার আমি রাখি? রাখি না। এখানে যা আছে 5 নম্বর অঙ্কে একই প্রশ্ন, ডাটাটা ডিফারেন্ট, বাট অঙ্কটাও ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, পার্থক্যটা কোথায় সেটা আমাকে কমেন্টে আগে লেখো, দেখি অঙ্কটা ধরতে পারছো কিনা।
হ্যাঁ এই তো আলাদা বাঁকাতেরা। হ্যাঁ এটা হচ্ছে বাঁকাতেরা। এটা বাঁকাতেরা আর আগেরটা ছিল সোজা। এটাই পার্থক্য। আর কিছু না। তাহলে বলো তো ভাই এই পরাবৃত্তের উপকেন্দ্রটা কোথায়? আমার তো উপকেন্দ্র বের করতে ভুল হয়, তোমরাই বের করে দাও। কত হবে এটা? 6 হবে না? এটা কত হবে? 14 7 6,7। পরাবৃত্তির উপকেন্দ্র হচ্ছে 6,7। দেখো ঠিক আছে কিনা। ওকে, এইবার আসো 0,15 ছবিটা আঁকার চেষ্টা করি। বাঁকাতেরা পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য কি কি লাগে? কি কি লাগে? কয়টা স্টেপ বলছিলাম বলো, কয়টা স্টেপ? বাঁকাতেরা পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য কয়টা ইনফরমেশন দরকার হয় বা কয়টা স্টেপ আছে? ইনফরমেশন দরকার হয় 3টা। এক হচ্ছে উপকেন্দ্র জানতে হয়, দ্বিকাক্ষ জানতে হয়, আর তারপরে SP ইকুয়ালস টু PM ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তাহলে আসো এটা হচ্ছে 0,15 এইটা 0,15 এইটা হচ্ছে একটা, আর এইটা 12,-1 12,-1 এটা হচ্ছে ভাইয়া উপকেন্দ্রিক লম্ব। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় ঠিক মাঝখানে হচ্ছে উপকেন্দ্রটা, ঠিক মাঝখানে। উপকেন্দ্রটা কত? উপকেন্দ্রটা হচ্ছে 6,7, ঠিক মাঝখানে। ঠিক আছে, এখন আমাকে বলো এই অঙ্কটা পারবা কি পারবা না? তোমাকে উপবৃত্তে পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। আমাকে বলো পারবা কি পারবা না, আগে সেটা বলো। দেখেই চিনতে হবে যে তুমি পারবা কি পারবা না। ঠিক আছে, না পারলে বলে দাও পারবো না, মাঝখানে থাকা যাবে না। বলো এটা পারা যাবে কি যাবে না? বলো। পারা যাবে, পারা যাবে। ওকে ফাইন। প্রথমে আমরা কি করব বলো তো, প্রথম স্টেপটা কি হবে? উপকেন্দ্র তো বের করছি, এখন কি করব বলো? আমরা প্রথমে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করি, চলো। এটা তো 12-1। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করি চলো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ ভাই এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণই তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। x-0 divided by 0-12 equals to y-y1 minus y2। দেখো তো ক্যালকুলেট করে এটা কত আসে, এটা কত আসে দেখো তো। এটা কত আসে বলো? এটা আসে 4x plus 3y minus 45 equals to 0। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করছি। এবার কি করব ভাইয়া? এবার আমার কাজ হচ্ছে পরাবৃত্তটার ও আরেকটা কাজ বের করি, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একটু বের করে ফেলি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। 4a তাই না? 4a সমান কত? এই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে হচ্ছে √12 minus 0 whole square plus -1 minus 15 whole square। দেখো তো এই দূরত্বটা কত আসে? ঠিক আছে, এটা কত আসে দেখো তো। এইটা আসতেছে হচ্ছে 4 এর ভ্যালু আসতেছে 20, তাহলে এর ভ্যালু আসবে 5। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করলাম, দৈর্ঘ্য বের করলাম। এইবার দেখো তো ভাইয়া পরাবৃত্তের দ্বিকাক্ষটা কি বের করা যাবে? দ্বিকাক্ষটা কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল হবে। এই দিকেও হইতে পারে, আবার এই দিকেও হইতে পারে, দুই দিকেই হইতে পারে দ্বিকাক্ষ। হ্যাঁ, দুই দিকেই হইতে পারে।
ঠিক আছে, এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় ওই দ্বিকাক্ষটা এই দিকেও থাকতে পারে এই দিকেও থাকতে পারে, দ্বিকাক্ষ কয়টা হবে? দ্বিকাক্ষ দুইটা হবে। দ্বিকাক্ষের সমীকরণ বের করি চলো। দ্বিকাক্ষের সমীকরণ হবে দ্বিকাক্ষের সমীকরণ কি উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল রেখা, তাই না? তাহলে 4x প্লাস থ্রাইস ওয়াই 4x প্লাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ, দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এখন উপকেন্দ্রিক লম্ব আর দ্বিকাক্ষের দূরত্ব কত? উপকেন্দ্রিক লম্ব ও দ্বিকাক্ষের দূরত্ব কত বলো? দ্বিকাক্ষের দূরত্ব ইকুয়ালস টু মডুলাস অফ, দূরত্বটা কি হয়? দুইটা সমান্তরাল রেখার দূরত্ব কি হয়? দুইটা সমান্তরাল রেখার দূরত্ব হয় হচ্ছে কনস্ট্যান্ট দুইটার পার্থক্য কে মাইনাস মাইনাস 45 মানে কে প্লাস 45 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন উপকেন্দ্রিক লম্ব আর দ্বিকাক্ষের দূরত্ব এটা মানে কিন্তু টোয়াইসে, উপকেন্দ্রিক লম্ব আর দ্বিকাক্ষের দূরত্ব মানে হচ্ছে টোয়াইস এ, তাই না? মুস্তাক তুমি একটু ভুল করে ফেলছো মুস্তাক, এই উপকেন্দ্রিক লম্ব আর দ্বিকাক্ষ তো পরস্পর সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। যদি লম্ব হইতো তাহলে তুমি যেটা লিখছো সেটা হইতো, লম্ব না তো সমান্তরাল, এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকবে। দেখো তো মুস্তাক বুঝছো কিনা? এইটা হচ্ছে টোয়াইসে, এটা মানে হচ্ছে কে প্লাস 45 আর এটা হচ্ছে 4 5, আর মডুলাসটা যদি তুমি তুলে দাও তাহলে এই পাশে একটা প্লাস মাইনাস আসবে, মডুলাসটা তুলে দিলে কে প্লাস 45/5, তাহলে কে প্লাস টোয়াইস এর ভ্যালু কত ভাই? টোয়াইস এর ভ্যালু তো 10, এর ভ্যালু 5 না, তাহলে টোয়াইস এর ভ্যালু তো হচ্ছে 10। এটাকে এইভাবে লিখি আমি, এটাকে এই পাশে নিয়ে আসি, কে প্লাস 45/5 ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে মডুলাসটা তুলে দিই, কে প্লাস 45/5 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 10, কে প্লাস 45 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 50। কে এর ভ্যালু হচ্ছে প্লাস নিলে হলো 5 আর মাইনাস নিলে হচ্ছে মাইনাস 95। কে এর দুইটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? কারণ কে এর দুইটা ভ্যালু পাইলে দ্বিকাক্ষের দুইটা পাবো, তাহলে দ্বিকাক্ষ কি হবে? অতএব দ্বিকাক্ষ হবে হচ্ছে 4x প্লাস 3y 4x প্লাস 5y প্লাস 5 সমান 0, এইটা। অথবা দ্বিকাক্ষ তো আর দুইটা থাকে না, পরাবৃত্তের দ্বিকাক্ষ তো একটা থাকে, তাই না? উপবৃত্তের দুইটা দ্বিকাক্ষ থাকে, অধিবৃত্তের দুইটা দ্বিকাক্ষ থাকে, কিন্তু পরাবৃত্তের তো একটা থাকে। সো অথবা হয় এইটা নতুবা এইটা, অথবা 4x প্লাস 5y মাইনাস 95 ইকুয়ালস টু 0। দ্বিকাক্ষ বের হয়ে গেছে, এখন পরাবৃত্ত কি বের করতে পারবা না? পরাবৃত্ত কি বের করতে পারবা কে কে? এইটা এখন কানেক্ট করবা, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। পরাবৃত্তটা দেখতে হবে মাঝামাঝি, ঠিক আছে? দ্বিকাক্ষ হইলে এরকম হবে, অথবা এরকম হবে, এরকম দুইটা পরাবৃত্ত হবে, এইটা নিয়ে একটা এটা নিয়ে একটা। এখন হচ্ছে এসপি ইকুয়ালস টু পিএম, এসপি ইকুয়ালস টু পিএম। এখন পারবা কারা কারা? এসপি ইকুয়ালস টু পিএম, দ্বিকাক্ষ জানো, উপকেন্দ্র জানো, সব জানো, এসপি ইকুয়ালস টু পিএম। এখানে এসপি ইকুয়ালস টু পিএম, আবার এইখানে এসপি ইকুয়ালস টু পিএম, একই সূত্র দুই জায়গায়, দুইটা পরাবৃত্ত পেয়ে যাবা শেষ। সো অঙ্কটা ক্লিয়ারলি বুঝছে কারা কারা? কমপ্লিট। তাহলে তোমরা অঙ্কটা শেষ করো, তোমাদের একটা ব্রেক দিই। আরো করবা না? ছুটি দিয়ে দিব। 6টা অঙ্ক করে ফেলছো, 6টা এক্সক্লুসিভ ম্যাথ করে ফেলছো। ওকে, অঙ্কটা শেষ করো। হ্যাঁ, আচ্ছা এক কাজ করো, এই অঙ্কটা শেষ করার দরকার নেই, অঙ্কটা তোমরা পারবা। এই অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষা 24-25 সেশনে আসছিল,
যে ম্যাথটা আমি বলছিলাম যে এই কাছাকাছি একটা ম্যাথ হচ্ছে ঠিক একই রকম ম্যাথ, খালি পরাবৃত্তটা একটু অন্যরকম ছিল, y স্কয়ার ইকুয়ালস টু x, বিন্দুটা অন্যরকম ছিল। এরকম ম্যাথ আমি কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে করাইছিলাম। আমার একটা টাইপ আমি যখন কনিক পড়াইছিলাম সবগুলা টাইপ কিন্তু শুরুতে লেখা থাকে। আমি যে চ্যাপ্টার পড়াই ওই চ্যাপ্টারে কি আছে ওভারভিউ কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি দেখাই। সো কনিকের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় একটা টাইপের নাম ছিল, একদম শেষ টাইপটা মনে আছে কার কার? কনিকের নিকটতম বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। ভাই ২ টা দ্বিকক্ষ হবে কেমনে বুঝলেন? ভাই খেয়াল করো, এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয়, এটা যদি উপকেন্দ্র হয়, তাহলে দেখো পরাবৃত্তটা কেমন হবে? আঁকো দেখি। এটা উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্র। পরাবৃত্তটা কেমন হবে? তাহলে হয় এরকম হবে অথবা এরকম হবে। ২ ভাবে আঁকা যাচ্ছে। কত ভাবে আঁকা যাচ্ছে? ২ ভাবে আঁকা যাচ্ছে। এর বেশি তো আঁকা যাবে না। ঠিক ঠিক আছে? তুমি যদি বলো ভাই শুধু এইভাবে আঁকা যাবে, তাহলে আমি বলব তাহলে এইভাবে আঁকলে সমস্যা কি? ২ ভাবেই আঁকা যায়। ছবি দেখেই বুঝতে হবে যে কোনটা ২ ভাবে, কোনটা ১ ভাবে। ডিফারেন্সিয়েশন করে বের করো। তাহলে এই অঙ্কটা করো। তোমাদের ১০ মিনিট টাইম নেই। তোমরা অঙ্কটা করতে থাকো। ১০ মিনিট। ঠিক আছে? অঙ্কটা করো। তোমরা মিলাও। এইবার আসছিল কিন্তু এটা এইবার। এইবার যারা পরীক্ষা দিল কিছুদিন আগে বুয়েটের রেজাল্ট দিছে তোমরা জানো। তো এইবার যারা পরীক্ষা দিছে তারা হচ্ছে এই অঙ্কটা আনসার করছে। যারা চান্স পাইছে আর যারা ওকে। আর তাহলে দেখো যে তোমরা পারো কিনা। ১০ মিনিট টাইম দিয়ে গেলাম। তোমরা ট্রাই করো। আশা করি পারবা।
দেখো আমাদের বের করতে বলছে ন্যূনতম দূরত্ব। আ ওকে, অনিন্দ্য বলছে 2,4। নিকটতম বিন্দু কিন্তু বের করতে বলে নাই। নিকটতম বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বের করতে বলছে। ঠিক আছে? ওকে, নিয়ামুল পারো নাই, সমস্যা নেই। আমি তো আছি। বোর্ডটা মনে হয় হ্যাং করছে। টাইমার বেশিক্ষণ চললে বোর্ড হ্যাং করে। ওকে, নিয়ামুল কি আমার একাডেমিক ক্লাসে ছিল না? অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে? এই অঙ্ক তো করাইছিলাম আমি। একাডেমিকের একদম লাস্ট ক্লাসে করাইছিলাম। আহ বোর্ডটা ওকে, 4√17 সম্ভবত এটা। ঠিক আছে, দেখতেছি। তাহলে কি আমি বলতে পারি যে আমার ক্লাসে করানো অঙ্ক বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, তাহলে বুয়েট আমাকে কপি করছে? এরকমটা না। হ্যাঁ, এরকমটা না অবশ্যই। হ্যাঁ, বুয়েটের এত ঠেকা পড়েনি যে আমার ক্লাসের কন্টেন্ট নিয়ে তার প্রশ্ন করতে হবে। না, আমি চেষ্টা করছি যে মানে এমন সব ম্যাথ করানোর যেগুলো বুয়েটে আসার মতো। আসার মতো। আমি বুয়েটকে ফলো করার চেষ্টা করছি। ঠিক আছে? ওকে। বোর্ডের কি হইলো? বোর্ডের এই যে মাথা হ্যাং করছে। অনেকক্ষণ ক্লাস করতেছি তো এই কারণে। শোনো, কনিক এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল, এই দুইটা চ্যাপ্টারের টপিক থেকে একটা, দুইটা মানে কনিক থেকে একটা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল থেকে একটা, দুইটা কনসেপচুয়াল প্রশ্ন তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টে পাবাই পাবা, লিখে রাখো। কনিক থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন পাবা, মাথা খাটাইতে হবে। ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করার একটা কনসেপচুয়াল কোশ্চেন পাবা, যেখানে তোমাকে মাথা খাটাইতে হবে। এই দুইটার থেকে তুমি হচ্ছে প্রশ্ন পাবাই পাবা। তো তুমি যদি আগেই বুয়েট ভর্তি পরীক্ষায় ঢুকতে যাওয়ার আগেই যদি 20 মার্ক এনশিওর করে যাও, মনের কাছে এতটুকু ক্লিয়ার করে যাও, ভাই আর কিছু পারি না পারি, কনিক থেকে 10 আর হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল থেকে 10, 20 মার্ক পাবোই পাবো। তো তুমি অন্যদের থেকে 20 মার্ক আগে আগায় থাকলো। ঠিক আছে, আগেই আগায় থাকলে। আমি তোমাদেরকে কনিকে যত ম্যাথ করাইছি, যারা আমার সবগুলা ক্লাস করছো, আজকের ক্লাসটা করতেছো, তারপর এর আগে যে কনিক এক্সক্লুসিভ ফ্রি লাইফটা ছিল ওইটা করছো, বুঝে বুঝে যারা করছো এবং প্র্যাকটিস করছো, তাদেরকে বলবো তারা হচ্ছে কনিকে আশা করি আটকানোর কথা না। হ্যাঁ, যে অঙ্কই দেখ না কেন, অবশ্যই বইয়ের অঙ্ক না দেখ তোমরা চাবা, কারণ বইয়ের অঙ্ক দিলে সবাই পারবে, তুমিও পারবা। আর বানায় বানায় দিলে সবাই পারবে না, কিন্তু তুমি পারবা। ঠিক আছে, সো তুমি আগায় থাকলা। অঙ্ক পারলেই হবে না, আগায় থাকতে হবে, অন্যরা যাতে না পারে সেটাও দেখতে হবে, তাই না? সো অঙ্ক যত বানায় দিবে, যত কঠিন হবে, তত তোমার ট্রান্সফার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। বুঝো কিনা ব্যাপারটা? তাদেরকে কনিকে কিন্তু সমস্যা নেই। আবার দেখো, তোমাদের মধ্যে অনেকে আমার কাছে ওই যে নিছিলা, তোমার হচ্ছে শর্টকাটের লিঙ্ক নিছিলা, আহ, তোমার হচ্ছে সরলরেখা ডিফারেন্সিয়েশনের। তো ওইখানেই দেখবা পাশে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের প্রায় 40টার মতো ম্যাথ করা আছে। ওই 40টা ম্যাথ যদি তুমি করো, তাহলে তোমাকে হচ্ছে আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নিয়ে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইআইটি বলো, দেশের বাইরের ইউনিভার্সিটি গুলো বলো, ক্ষেত্রফল নিয়ে প্রশ্ন করলে তুমি আটকাবা না। ওই কনফিডেন্সটা তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগেই থাকবে। ঠিক আছে? সো তোমার যাদের আসলেই ড্রিম হচ্ছে বুয়েট, যে আমাকে বুয়েট পাইতেই হবে এবং হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে আমার কোনো ভয় নেই, ও পরীক্ষা কালকে দিলে কালকে দিয়ে দিচ্ছি, এরকম কনফিডেন্স যাতে, তাদেরকে বলবো দেখে নিও। ঠিক আছে, দেখে নিও। ওহ, বোর্ড ঠিক হয়নি, দাঁড়াও একটু দেখতেছি আমি। ভাইয়া, বোর্ডটা হ্যাং করছে। হুম, জি, ঠিক আছে। ওই শর্টকাটের পাশেই দেখবা যে আহ ইয়ে আছে আমার, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের একটা কিছু ভিডিও আছে, হ্যাঁ, প্রায় 38 থেকে 40টা ম্যাথ আছে। ওইগুলো আপনি করতে থাকেন, সমস্যা নেই। বন্ধ করে নেবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু আসতেছি, হ্যাঁ, একটু বোর্ডটা ঠিক করার জন্য একটু ব্রেক নিচ্ছি।
ওকে, আমরা আবার চলে আসছি। বোর্ড ঠিক হয়ে গেছে। তো চলো অঙ্কটা করে ফেলি আগে। তারপরে কথা বলব না। আমাদের পরাবৃত্তটা হচ্ছে এরকম একটা x² y। আচ্ছা, আমাদের পরাবৃত্তটা এরকম। আর 18,0 পয়েন্টটা হচ্ছে এইখানে। 18,0। আচ্ছা, এই বিন্দুটা থেকে এই পরাবৃত্তের উপরে সবচেয়ে কাছের বিন্দুটা ধরলাম আমি এইটা। ধরলাম সবচেয়ে কাছের বিন্দুটা হচ্ছে xy। ঠিক আছে? তাহলে ভাইয়া এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা, এটা ধরলাম আমি d। d ফর ডিসটেন্স। ঠিক আছে? আচ্ছা, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে ডিসটেন্স d কি হবে? d হবে হচ্ছে x মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার। তাহলে এবার ডি স্কোয়ার কি হবে? ডি স্কোয়ার হবে, রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 18 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার, ভাই দেখো এক্স স্কোয়ার সমান ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মানে কিন্তু x⁴। তাহলে ডি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 18 স্কোয়ার প্লাস x⁴। এখন আমাদের এই ডি এর ডি এর এই যে ডি ডিস্টেন্স, এই ডিস্টেন্সের আমরা লঘুমান বের করব, মানে ডি এর সর্বনিম্ন মান বের করব। ডিস্টেন্সের লঘুমান বের করব। তো ডিস্টেন্সের লঘুমান বের করার জন্য ডিস্টেন্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? তো ডিস্টেন্সের ডিফারেন্সিয়েশন করতে গেলে একটা রুট থাকে, তো রুট থাকলে একটু বড় হবে ডিফারেন্সিয়েশনটা, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটা চালাকি করতে পারি। চালাকিটা হচ্ছে যে ডি এর মান যখন সবচেয়ে ছোট হবে তখন ডি স্কোয়ারের মানও কিন্তু সবচেয়ে ছোট হবে। একটা সংখ্যা যত ছোট হয় তার বর্গও কিন্তু ছোট হয়। ঠিক আছে? তাহলে ডি এর লঘুমান না বের করে আমরা ডি স্কোয়ারের লঘুমান বের করব, তাহলে লাভ হচ্ছে আমার রুটটা থাকে না। ঠিক আছে? আর এখানে দুইটা চলক আছে, এক্স আর ওয়াই। আমি একটা চলকে কনভার্ট করে নিছি, ওয়াই কে এক্স এর মাধ্যমে লিখছি। ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে যেহেতু স্কোয়ার আছে আবার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে x⁴। এখন এইটাকে যদি আমি দেখো এক্স, এখানে চলক কিন্তু একটাই। এখন যদি এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাচ্ছ 2x মাইনাস 36 প্লাস 4x³ এখন গুরুমান বলো বা লঘুমান বলো, যে কোনোটার জন্যই কিন্তু আমাদের ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 ধরো, অথবা তুমি সেকেন্ড ডেরিভেটিভ বের করে নাও একটু। সেকেন্ড ডেরিভেটিভ যদি করো ডি স্কোয়ার এক্স, এটা সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 2, 36 এর ডিফারেন্সিয়েশন তো 0, যেহেতু এটা কনস্ট্যান্ট, 3×4 = 12 x²। দেখো এইটা কিন্তু অলওয়েজ 0-র চেয়ে বড় হবে। 0-র চেয়ে কেন বড় হবে? ভাই এক্স যদি নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যাই হোক না কেন, এক্স এর উপরে স্কোয়ার থাকে, এটা কিন্তু সবসময় পজিটিভ। পজিটিভ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল কিন্তু পজিটিভই থাকবে, মানে 0-র চেয়ে বড়। সেকেন্ড ডেরিভেটিভ 0-র থেকে বড় হলে লঘুমান পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? যে সর্বনিম্ন দূরত্বের জন্য, সর্বনিম্ন দূরত্বের জন্য এই যে ফার্স্ট ডেরিভেটিভ যেটা ddx অফ ডি স্কোয়ার, এইটাকে 0 ধরো। ঠিক আছে? এটাকে 0 ধরবো, এটাকে 0 ধরলে আমরা পাচ্ছি 4x³ প্লাস 2x মাইনাস 36, এটা হচ্ছে 0। এখন দেখো তো এইটাকে যদি সমাধান করো, এক্স এর 3টা ভ্যালু পাবা। ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করো, ক্যালকুলেটর আছে, আমার হাতে নাই। দেখো তো ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে এক্স এর 3টা ভ্যালু আছে। এর মধ্যে দেখো এক্স এর ভ্যালু 3টা কি কি আসে আমাকে একটু বলো তো, ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে। ত্রিঘাত সমীকরণ না, 3টা ভ্যালু পাবা। কি কি আছে? কি কি আছে কুইক?
x সমান 2 আসে আর বাকিগুলা কমপ্লেক্স নাম্বার, তাহলে বাস্তব সংখ্যা একটা আছে আর বাকি দুইটা হচ্ছে জটিল সংখ্যা। আমরা শুধু বাস্তব মানটা নিব। তাহলে x এর মান 2 আসছে, x এর মান যদি 2 আসে তাহলে x এর মান 2 এবার এখানে বসাই দাও। তাহলে d কত হবে? অতএব d সমান বা d মিনিমাম, x এর ভ্যালু 2 হইলে d এর ভ্যালু মিনিমাম হবে। তাহলে d মিনিমাম হবে হচ্ছে রুট ওভার এই যে এইখানে বসাই দাও, এইখানে বসাই দাও, x এর জায়গায় 2 বসাই দাও। হ্যাঁ, তার উপরে এটা যেহেতু d স্কয়ারের ভ্যালু তাহলে রুট হবে, তাহলে এটা হচ্ছে তোমার কি হচ্ছে x স্কয়ার, x এর জায়গায় 2 স্কয়ার মাইনাস 36 ইন্টু 2 প্লাস 18 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4। দেখো তো এই ভ্যালুটা কত আসে? এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, x এর ভ্যালু 2 হইলে d এর ভ্যালুটা মিনিমাম হবে। ঠিক আছে, আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে, দেখো এই ভ্যালুটা কত আছে বলো। 2 দুগুণ 4 আর 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 20, 20 থেকে 18 স্কয়ার 18 স্কয়ার। ও অনেক, দেখো কত আসে অনিন্দ, তাড়াতাড়ি বলো। √17, 4√17, ওকে, এত একক। ঠিক আছে, ওকে, অঙ্কটা বুঝছি কারা কারা ক্লিয়ার লিখে জানাতো। এইবার আসছিল একদম গরম গরম ম্যাথ। ঠিক আছে, অঙ্কটাতে হাত দিবা, দেখবো গরম লাগতেছে, একদম টাটকা। বিন্দু কিভাবে বের করবো ভাইয়া? ভাই দেখো x এর ভ্যালু 2 আসছে, x এর ভ্যালু 2 এখানে বসায় দাও, x এর ভ্যালু 2 বসায় 2 দুগুণ y এর ভ্যালু 4, তাহলে বিন্দুটা হচ্ছে 2,4। বিন্দুটা যদি বলতো ন্যূনতম মানে নিকটতম বিন্দুটা, তাহলে এটা হচ্ছে 2,4। x এর ভ্যালু 2 তাহলে y এর ভ্যালু 2 স্কয়ার মানে 4। নিকটতম বিন্দু যদি বলতো তাহলে 2,4 হইতো। আর নিকটতম দূরত্ব, তাহলে 2,4 বের করে 2,4 এর সাথে এটার দূরত্ব, তাহলেও হয়। ঠিক আছে, যেভাবে খুশি, অথবা এখানে মান বসায় দিলেও হয়। ঠিক আছে, বুঝছি। অঙ্কগুলো আজকে ক্লাসে 7টা অঙ্ক করলাম, আরো ছিল যদিও। আজকে আর না করি, আজকে আর না করি, এগুলো ট্রাই করো, নিজেরা ট্রাই করো। হ্যাঁ, থাকলো, নিজেরা ট্রাই করো, থাকলো। এই অঙ্কটা তো আমি করাই দিছিলাম ইয়েতে, ওই যে কনিকের ফ্রি লাইভ ক্লাসটাতে এটা করাই দিছিলাম। সো এটা করানো হয়েছে, সো ওইখান থেকে দেখে নিও। ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা 2002-03 সেশনে আসা ম্যাথ। ঠিক আছে, ওকে। এই ম্যাথটা বুয়েটে আসার মতো একটা ম্যাথ, ওই যে ডিশের অঙ্কটা, ডিস্কের অঙ্কটা করছি না, ওই ডিস্কের অঙ্কটার মতো। হ্যাঁ, ওই রকমই এই অঙ্কটা তোমরা এইচডব্লিউ থাকলো, এটা অবশ্যই ট্রাই করবা। এটা বুয়েট ভর্তি পরীক্ষা এই ধরনের ম্যাথই আসে। ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ। কে কে করবা এইচডব্লিউটা? 2 বার স্কয়ার করে, এটা আগেরটা। এইটা হচ্ছে এইচডব্লিউ থাকলো। এরকম অঙ্ক যে আজকে ক্লাসে করছি কিন্তু। আবার ওই যে পরাবৃত্তাকার যে দরজাটা করাইছিলাম একাডেমিক ক্লাসে, ওইটার মতোই এই ম্যাথটা। ঠিক আছে, মুস্তাক বলছে ভাই প্লিজ আপনি করে দেন। মুস্তাককে একটা কথা বলি, মুস্তাক তুমি তো এখন বড় হইছো ভাই, ছোট নাই। একটা জিনিস মনে করো তো, বুয়েট ভর্তি পরীক্ষা এরকমই একটা ম্যাথ আসছে, তখন তুমি আমাকে ফোন দিয়ে বলছো ভাই প্লিজ আপনি আসেন একটু করে দেন, তাহলে কি তুমি বুয়েটে চান্স পাবা? পাবা না তো। তো তোমার তো আসলে বুয়েটে চান্স পাইতে গেলে নিজেকে অঙ্কটা করতে হবে। আমি অঙ্কটা করে দিলে আসলে চান্সটা আমি পাবো, তুমি না। ঠিক আছে, সো নিজেকে ট্রাই করতে হবে। মানে এরকম টাইপের অঙ্ক করানো হয়েছে, এখন যদি আমি করে দেই তাহলে বুয়েট তুমি ডিজার্ভ করো না, আমি ডিজার্ভ করি। বুঝছো? ওকে, তো সব প্লিজ আসলে রাখার মতো না। ওকে, চলো একটা গল্প বলি। তো আমি তো কখনো গল্প বলি না, আজকে একটা গল্প বলি। শুনবা? গল্প শুনবা? শুনবা কে কে? এক কৃষক ছিল, একটু ধনী কৃষক। তার অনেক জমি জমা ছিল। সেই জমি জমা গুলোতে আবার দরিদ্র কৃষক যারা, যাদের কোনো জমি নেই, তারা তার
জমি বর্গা নিয়ে চাষ করত। ফসলের কিছু অংশ এই ধনী কৃষককে দিত, বাকি অংশ তারা নিত। ঠিক আছে? তো খুব ভালোই যাচ্ছিল তার। তার একটা ঘোড়া ছিল। তো খুবই প্রিয় একটা ঘোড়া। এই ঘোড়াটাতে উঠে সে হচ্ছে বিভিন্ন জায়গায় যাতায়াত করত, বাজারে যাইত। তো সব জায়গায় যাতায়াত করত আরকি। তো একদিন সে দেখে সকালে ঘুম থেকে উঠে যে তার ঘোড়াটা আস্তা বলে নাই। তো ঘোড়াটা নাই। চারদিকে অনেক খোঁজ করা হইল। তার প্রিয় ঘোড়া হারায় গেছে। তো খোঁজ করেও ঘোড়াটা পাওয়া গেল না। চারপাশের প্রতিবেশীরা তাকে এসে বলতেছে, "তোমার একটা মাত্র ঘোড়া ছিল। সেই ঘোড়াটা তোমাকে ছেড়ে চলে গেল। তোমার তো কপালটাই খারাপ।" প্রতিবেশীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আজে-বাজে কথা বলে। তো এই লোকটা তখন একটু বুদ্ধিমান ছিল। সে মুচকি হেসে বলছে, "God is the best planner." যেহেতু ঘোড়াটা চলে গেছে, নিশ্চয়ই সৃষ্টিকর্তার এরকমই পরিকল্পনা ছিল। God is the best planner. ওকে। ১ মাস পরে ঘোড়াটা আবার ফিরে আসছে। অ্যাকচুয়ালি ঘোড়াটা গেছিল বনে, জঙ্গলে চলে গেছিল। জঙ্গলে যেয়ে সে একটা বিয়ে করছে। আর ২ একটা গার্লফ্রেন্ডও বানাইছে। তো সে আরো ২ টা ঘোড়া নিয়ে আসছে। একটা বউ, একটা গার্লফ্রেন্ড। তো আগে ছিল কৃষকের ১ টা ঘোড়া, এখন হয়ে গেছে ৩ টা ঘোড়া। আগের ঘোড়াটাও আসছে, সাথে আবার ২ টা, এক বউ আসছে, আবার গার্লফ্রেন্ডও আসছে। তো ৩ টা ঘোড়া হয়ে গেছে। এখন তো কৃষকের অবস্থা খুবই ভালো। তো আশেপাশের প্রতিবেশীরা আবার আসছে। এসে বলছে, "বাহ! তোমার কপাল তো অনেক ভালো। একটা ঘোড়ার জায়গায় তোমার এখন ৩ টা ঘোড়া হয়ে গেছে।" এখন কৃষক আবারও মুচকি এসে বলছে, "God is the best planner." কৃষকের একমাত্র ছেলে ছিল। তো এই ছেলেটা করল কি? ওই যে ২ টা ঘোড়া নিয়ে আসছে জঙ্গল থেকে। এই জঙ্গল থেকে আনা ঘোড়ার মধ্যে চড়তে গেছে। তো চড়তে যেয়ে এগুলো যেহেতু জংলি ঘোড়া ছিল, ওইভাবে প্রশিক্ষিত না, পোষ মানানো না। সো তার করছে কি যে এই কৃষকের ছেলেকে আছাড় দিয়ে ফেলে দিছে। ছেলের পা ভেঙে গেছে। তো কৃষকের একমাত্র ছেলের পা ভাঙা, খোঁড়া হয়ে গেছে। প্রতিবেশীরা আবার আসছে। "ইস! তোমার একটা মাত্র ছেলে, সেও খোঁড়া হয়ে গেল। তোমার তো আসলে কপালটাই খারাপ।" তো কৃষক বলতেছে, "God is the best planner." ওকে। এর কিছুদিন পরে ওই গ্রামটা যে রাজ্যে ছিল, সেই রাজ্যে পার্শ্ববর্তী রাজা আক্রমণ করছে তার সৈন্যদল নিয়ে। তো এই রাজা তো এখন তার রাজ্যটাকে প্রটেক্ট করতে হবে। তার অনেক সেনাবাহিনী দরকার। তো রাজার যতগুলা সেনা সদস্য ছিল, তার চেয়েও বেশি সেনাবাহিনী দরকার ছিল। তার চেয়েও বেশি সংখ্যক লোকের দরকার ছিল। তখন রাজা ডিসাইড করছে, প্রত্যেক বাড়িতে একজন করে জোয়ান ছেলে তার সেনাবাহিনীতে জয়েন করাবে। হ্যাঁ? জোরপূর্বক তাকে হচ্ছে যুদ্ধ করাবে। তো রাজার সৈন্যদল প্রত্যেক বাড়ি যেয়ে হ্যাঁ? যুবক যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসতেছিল। সেনাবাহিনীতে জয়েন করাচ্ছিল, যুদ্ধ করতে নিয়ে যাচ্ছিল। তো এই কৃষকের বাসাতেও আসছে। তো ছেলেকে নিয়ে যাবে, বাট দেখলো যে ছেলেটা তো খোঁড়া। তো এই খোঁড়া ছেলেকে আসলে এই যুদ্ধের ক্ষেত্রে কে নিয়ে যাবে? সে নিজেই হাঁটতে পারে না ঠিকমতো, যুদ্ধ করবে কি? তখন তাকে রেখে চলে গেল। এবার প্রতিবেশীরা আবার আসলো, "বাহ! তোমার তো ভাগ্য অনেক ভালো। যে ছেলেটাকে আর যুদ্ধে যেয়ে মরতে হইল না।" আবার কৃষক বলছে যে, "God is the best planner." এটাই ছিল গল্পটা। মোরাল অফ দ্যা স্টোরি হচ্ছে, দেখো আমাদের লাইফে অনেক সময় অনেক ঘটনা ঘটে। যে ঘটনাটা হয়তো আপাত দৃষ্টিতে আমাদের জন্যে খারাপ বলে মনে হয়। বাট আসলে ওইটাই ছিল আমাদের জন্য সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ বা ব্লেসিং। হ্যাঁ? আবার অনেক কিছু থাকে যে ১ম এ খুব ভালো লাগে, বাট পরে যেয়ে বুঝা যায় যে ওইটা আসলে ভালো ছিল না, বরং অনেক খারাপ হয়ে গেল ব্যাপারটা। তাই না? আমরা যখন ঘুমাই, তখন ঘুমাইতেই ইচ্ছা করে, ঘুমাইতেই অনেক ভালো লাগে। বাট বেশি ঘুম কিন্তু আসলে ভালো না, তাই না? আমাদের প্রিপারেশন এর ঘাটতি তৈরি হয়। আমাদের আরো অনেক কমপ্লেক্সিটিস তৈরি হয়। যেটা বললাম আরকি। তা আপাত দৃষ্টিতে যেটা ভালো, সেটা ভালো নাও হইতে পারে, লং রান এ খারাপও হইতে পারে। আবার আপাত দৃষ্টিতে যেটা খারাপ লাগতেছে, সেটা দেখা যেতে পারে যে লং রান এ তোমার জন্য ওটা ভালো হইতে পারে। তোমার কাছে হয়তো মনে হতে পারে যে, "ভাই অঙ্কটা এইচডব্লিউ না দিয়ে যদি করে দিত অনেক ভালো হইতো।" কিন্তু এমনও তো হতে পারে যে আমি করলাম না, করে দেই নাই। এই কারণে তুমি ঘাটাঘাটি করে নিজেই মিলাইতে পারলা। যার কারণে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হইলো। সো এটা তোমার জন্য লং রান এ আরো বেশি ভালো হতে পারে। সো ভবিষ্যতে কি হবে এটা সৃষ্টিকর্তাই জানে আর সময় জানে। সো ওইটা নিয়ে আমরা দুশ্চিন্তা না করি, বর্তমানটাকে উপভোগ করি। আর সৃষ্টিকর্তার উপরে আমরা হচ্ছে বিশ্বাসটা রাখি সবসময়। যে ধর্মেরই আছো, যাতে সৃষ্টিকর্তার উপরে সবসময় বিশ্বাসটা রাখো। ঠিক আছে? ট্রাস্ট ইন দ্য ডিভাইন প্ল্যান অ্যান্ড ফেস এভরি চ্যালেঞ্জ উইথ এ স্মাইল। মানুষের জীবনে সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ গুলোকে তুমি আসলে এভয়েড করতে পারবে না। তোমাকে ফেস করতে হবে এবং স্মাইলিংলি ফেস করতে হবে। ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। মুস্তাক বলছে, "ভাইয়া আমার অনেক ভয় কাজ করে। আমি এখন কি করব?" ভাইয়া তোমার জন্যই আজকে রাত ১০ টা একটা ভিডিও আসবে শিখর ইউটিউব চ্যানেলে, যে পরীক্ষার ভয় অতিক্রম করার জন্য, পরীক্ষার ভয়কে জয় করার জন্য
কি করব আমরা? ঠিক মুস্তাকের জন্য ডেডিকেটেড টু মুস্তাক আজকে রাত ১০ টায় শিখর ইউটিউব চ্যানেলে আসবে। ওকে? পরীক্ষার ভয় কিভাবে কাটানো যায় এটার উপরে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। বাই, বাই।